হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন একটা ড্রামার এক্সপ্লেনেশন করব। ড্রামাটির নাম লাইফ ইজ ড্রামা। আমার এক্সপ্লেনেশন তোমাদেরকে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। তাহলে চলো দেরি না করে এই ড্রামাটার ফার্স্ট এপিসোড শুরু করি। মুভির শুরুতে আমাদেরকে একটা শহরের দৃশ্যকে দেখানো হয়। সাংগুয়ান গ্রুপ প্রথম দিনেই তার নামে কোম্পানিকে পাবলিশ করেছিল। তখন একটি গুরুতর জনমত সংকট দেখা দিয়েছিল, যার ফলে সে কোম্পানির শেয়ারসগুলো খুব তীব্রভাবে কমে যায়। প্রতিবাদী শেয়ার হোল্ডার্সরা গ্রুপের হেডকোয়ার্টারের বাইরে একত্রিত হয়ে ঝামেলা করে আর নিজেদের টাকা ফেরত পাওয়ার জন্য জোর দিতে থাকে। গার্ডগুলো তাদেরকে শান্ত হতে বলে, কিন্তু কে শোনে কার কথা? এদিকে একটা মেয়ে গাড়িতে বসে নিজের সেক্রেটারির সাথে কথা বলছিল যে সাংগুয়ান জিয়াওকে আমরা ইতিমধ্যে মেরে ফেলেছি, তার মেয়ে এখনও বেঁচে আছে, তাই আগে তাকে গিয়ে ধরো। আমাদেরকে অবশ্যই এই সমস্যার মূলকে নষ্ট করে ফেলতে হবে। এই মেয়েটার পরিচয় এখনও বলা হয়নি। তারপর দেখানো হয় দুটো গার্ড আসে, কিন্তু তাদের আসার আগেই সাংগুয়ান চুশিয়া নামে এই মেয়েটাকে একটা ছেলে এসে নিয়ে যায়। এটা বলে যে তোমার বাবা তোমাকে নিতে পাঠিয়েছে। তারা হয়তো চলে গেছে ভেবেই সে ছেলেটা সাংগুয়ান চুশিয়াকে নিয়ে লিফটে যাওয়ার জন্য বের হলেই তাদেরকে গার্ডগুলো দেখে ফেলে। তখনই এই ছেলেটা তাদেরকে মেরে লিফটে আটকিয়ে রেখে চুশিয়াকে পালিয়ে যেতে বলে দেয়। আর চুশিয়াও দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে আসে। তখন সে তার বাবার কথা শুনতে পায়। সে বলছিলেন যে চুশিয়া, নিজের যত্ন নিও, বাবা এখন থেকে আর তোমার পাশে থাকতে পারবেন না বলেই তার বাবা আত্মহত্যা করে ফেলেন। তখন চুশিয়া বাবা বাবা বলে ডেকে সেখানে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর তার মাথায় চোট লেগে যায়, যার ফলে চুশিয়া সেদিনের পরে থেকে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল আর একটা সম্পূর্ণ ভিন্ন জীবন বাঁচতে শুরু করেছিল। তারপর আমাদেরকে 15 বছর পরের দৃশ্যকে দেখানো হয়। প্রথমে ফেং ডংডংয়ের বাড়িকে দেখানো হয়, যেখানে এই দুজন বসে কথা বলছিল। এই লোকটার নাম মিস্টার ওয়াং। সে বলছিল যে ডংডং এবং আমার এঙ্গেজমেন্টের প্রস্তুতি ঠিক চলছে তো? ভদ্রমহিলাজন বলেন, মিস্টার ওয়াং চিন্তা করবেন না, আমি এই মেয়েটিকে দত্তক নিয়েছি, তাই তাকে আমার কথা মানতেই হবে। মিস্টার ওয়াং বলে, ভালো, আমি তাকে অনেক পছন্দ করি। তখনই এই মহিলা ডংডংকে রুমের বাইরে বের হতে বলেন। এখানে জানা যায় যে এই মহিলাজন ডংডংয়ের সৎ মা। ডংডং বাইরে বেরিয়ে আসলে তার মা বলেন, আমি এতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন সাড়া দাওনি? ডংডং বলে, এই ভোরবেলাটা কুকুরগুলো বা ঘরের বাইরে ঘেউ ঘেউ করছিল, তাই ভাবলাম যে এবারও কুকুর ভুগছে। তার মা বলেন, এখানে বসো, আমাদের সাথে ব্রেকফাস্ট করো। সে বলে, আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, আমার কাছে এখানে নষ্ট করতে সময় নেই। তার মা তখন রেগে উঠে যান আর বলেন, আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম না যে আজকে মিস্টার ওয়াংয়ের সাথে তোমার এঙ্গেজমেন্ট হবে? এতে তোমার ইচ্ছে থাক বা না থাক, তোমার এটি করতেই হবে। এদিকে কার চালিয়ে একটা ছেলে ফোনে কথা বলে যাচ্ছিল, আর এই হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। আর এপিসোডের শুরুতেও একে দেখানো হয়েছিল সে বাচ্চা মেয়েটার সাথে। সে কলে বলছিল যে আমি তোমাকে যে তদন্ত বিষয় জিজ্ঞেস করেছিলাম তার কোনো খবর তুমি পেয়েছো? কলে থাকা লোকটা বলে, আপনি কি 15 বছর আগে নিখোঁজ হওয়া মেয়েটির কথা বলছেন? সে হ্যাঁ বলে। কলে থাকা লোকটা বলে, হ্যাঁ, আমি কিছু খবর পেয়েছি। সে অদৃশ্য হয়ে যাওয়ার পর তাকে তার বর্তমানের পালক মা দত্তক নিয়েছিলেন। সে এখন একটি হোটেলে গৃহকর্মী হিসাবে কাজ করছে। আমি ইতিমধ্যে তদন্ত করতে কাউকে পাঠিয়েছি, মনে হচ্ছে তার নাম ফেং ডংডং। এদিকে মিস্টার ওয়াং ডংডংয়ের হাত টেনে ধরে তাকে যেতে বারণ করে আর বলে, আমরা শীঘ্রই পরিবার হতে যাচ্ছি, চলো আমরা একসাথে টোস্ট করি বলে এই ড্রিঙ্কের গ্লাসটা ডংডংয়ের হাতে ধরিয়ে দেয়। ডংডং বলে, তুমি আমাকে কিভাবে টোস্ট করতে বলতে পারো? এটা বলেই সে মিস্টার ওয়াংয়ের মুখে ড্রিঙ্কগুলো ফেলে সেখান থেকে যেতে লাগে। মিস্টার ওয়াং রেগে তার মাকে বলেন, আপনি আপনার মেয়েকে কোনো ম্যানার্স শিখাননি? তার মা ডংডংকে সেখানেই থামতে বলেন। ডংডং বলে, আমাকে আবার চাপ দেওয়ার জন্য পালক মা হিসাবে আপনার পরিচয় ব্যবহার করবেন না, আর হ্যাঁ, আমাকে জোর করে বিয়ে করানোর জন্য চেষ্টাও করবেন না, বলেই নিজের কাজে চলে যায়। এরপর একটা বড় হোটেলকে দেখানো হয়, আর এখানে ডংডং আজ মেয়ের হিসাবে কাজ করে। তখন তার হেড কল করে তার উপরে রাগ করছিল দেরি করে আসার কারণে। আর এখন সে কোন রুমে কাজ করছে বলে জিজ্ঞেস করলে ডংডং রুমের নম্বর বলে আর বলে, আমি এখানেই কাজ করছি, এখানকার সব কাজগুলো শেষ করে নিয়েছি, এখনই আসছি বলে যেতে লাগে। তখন টেবিলে থাকা ঘড়ি দেখে মনে করে যে গেস্ট তো এসেছিলেন না, তবে বাথরুমে কে? এদিকে জানা যায় যে বাথরুমে তো আমাদের হিরো ফ্রেশ হচ্ছিল। সে তার ফোনের শব্দ শুনে বাইরে আসলে ডংডং বিছানায় গিয়ে লুকিয়ে পড়ে। সে তখন কলে নিজের রুম পরিষ্কার করতে বলে। রুম নম্বর শুনে ডংডং মনে করে যে আমি তো ভুল রুমে এসে গেছি, এখন আমি কি করব? তিনি আমাকে দেখে না ফেলুন। তখন তার মা তাকে কল করলে হিরো তার ফোনের রিং শুনে চাদর সরিয়ে অবাক হয়। তখন ডংডংয়ের মা তার উপর রাগ করে বলছিল যে তুমি আমার কল তুলছো না কেন, কিছু বলবে? ডংডং তখন ফোনটা দেখিয়ে বলে এটা আমার, আর সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। রাতে হিরো তার সেক্রেটারিকে হোটেলের গৃহকর্মী সম্পর্কে অভিযোগ করতে বলে। সেক্রেটারি বলে, মিস্টার ইউন, কিছু ভুল হয়েছে তাদের হাতে। আর এখানেই আমাদের হিরোর নাম জানা যায় যে ইউনসু। ইউনসু বলে, সে আমার ঘরে ঢুকে আমার কম্বলে লুকিয়েছিল।
তখনই দেখা যায় যে ডংডংয়ের মা তাকে ধরার চেষ্টা করছিল যে আজকে তোমাকে অবশ্যই ওয়ংকে বিয়ে করতে হবে। ডংডং দৌড়াতে দৌড়াতে হেল্প চাইতেছিল। ওয়ং আর তার মা এত সহজে তার পিছু ছাড়ে না। তাদেরকে দেখে ইয়নসুর মনে পড়ে যায় যে এ তো সেই মেয়ে যে সকালে আমার রুমে ঢুকেছিল। এদিকে কিন্তু তার মা আর মিস্টার ওয়ং তাকে ধরে টানাটানি করছিল। তখনই ভুল করে ডংডংয়ের পা খসে যাওয়াতে সে পুলে পড়ে যায়। সে সাঁতার কাটতে জানতো না। তার মা ওয়ংকে বলে দ্রুত তাকে বাঁচাও। সে বলে কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি না। এটা শুনে ইয়নসু পুলে ঝাঁপ দেয় ডংডংকে বাঁচাতে। এদিকে ডংডংয়ের পুরনো স্মৃতিগুলো এক এক করে মনে পড়ছিল যে চুষিয়া আজ থেকে আমি তোমাকে রক্ষা করব, তুমি পালিয়ে যাও এখান থেকে। এই স্মৃতিগুলো কোথা থেকে আসছে? তুমি কে? আমাকে খুব অস্থির লাগছে, আমাকে কেউ সাহায্য করো। ইয়নসু তাকে এই অবস্থায় দেখে তাকে রিল্যাক্স ফিল করার জন্য কিস করে, যার ফলে সে নিজেকে নিরাপদ মনে করবে। তারপর তাকে উপরে তুলে নিয়ে আসে, কিন্তু ডংডং বারবারই চুষিয়ার নাম নিয়ে যাচ্ছিল। তার কিন্তু এসবের কিছু মনে ছিল না। ইয়নসু তার মুখে চুষিয়ার নাম শুনে তাকে নিজের সাথে নিয়ে আসে। পরে দেখানো হয় ইয়নসু নিজের ঘরে ডংডংকে নিয়ে এসেছিল। সে ইয়নসুর হাতে জোরে কামড় দিয়েই উঠে যায় আর জিজ্ঞেস করে আমি এখন কোথায়, আমার জামা কাপড় কে পরিবর্তন করেছে। ইয়নসু বলে চিন্তা করো না, আমি আমার মহিলা সহকর্মীকে তোমার জামা কাপড় পরিবর্তন করতে বলেছিলাম। ইয়নসু তার সেক্রেটারিকে বাইরে যেতে বলে দেয় যে আমি একা এর সাথে কিছু কথা বলতে চাই। তারপর ইয়নসু ডংডংকে একটা পেন্ডেন্ট দেখিয়ে জিজ্ঞেস করে এটা তুমি কোথা থেকে পেয়েছো। সে বলে এটা আমার। পরে সে তার মাথা ধরে বলে আমার মাথা ব্যথা করছে। ইয়নসু জিজ্ঞেস করে তুমি কি শেষবার হেডি ওয়েস্ট রোডে নিখোঁজ হয়েছিলে। সে বলে হ্যাঁ, কেউ আমার পিছনে ছুটছিল, আমিও তার হাতে থেকে বেঁচে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিচে পড়ে জ্ঞান হারালাম আর আমার মাথায় আঘাতও লেগেছিল আর আমাকে চুষিয়া বলেও কেউ ডাকছিল। ইয়নসু তখন তার গাল চেপে ধরে বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি। পরে ইয়নসু তাকে তার বাবার ব্যাপারে সবকিছু বলে দেয়। ডংডং বলে আমি যদি সাংবান চুষিয়া তবে তুমি কে। সে বলে আমি তোমার বাবার বন্ধু আর তুমি আমাকে অঙ্কল ডাকবে। তোমার বাবা আমাকে তোমার যত্ন নিতে বলেছিল। তখনই তাদেরকে একটু আগে করা কেসের কথা মনে পড়ে গেলে ইয়নসু বলে একটু আগে যা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা ছিল। ডংডং ইয়নসুকে অঙ্কল বলে ডাকলে সে জিজ্ঞেস করে কি হলো। সে বলে আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমার বাবা তো সেমন কোনো খারাপ মানুষ ছিলেন না যার কারোর সাথে কোনো কিছু ব্যাপারে ঝগড়া হয়েছিল, তবে কেউ কেন ওনাকে ফসিয়েছিল। ইয়নসু বলে আমিও এত বছর ধরে প্রমাণ খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ খুঁজে পাইনি। তখন ডংডং বলে আমি সে ঘরে ফিরে যেতে চাই, যার ফলে আমি আমার বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারবো। ইয়নসু বারণ করে বলে না, আমি তোমাকে সেখানে যাওয়ার পারমিশন দিতে পারবো না, কেননা সেখানে যাওয়াটা তোমার জন্য বিপদপূর্ণ হতে পারে। আমি তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি, যার ফলে তুমি তোমার পড়া সেখানে গিয়ে পূর্ণ করতে পারবে আর নিরাপদে থাকবে। এটা শুনে ডংডং রেগে বলে প্রথমে তো আমাকে দত্তক নেওয়া আমার মা আমার লাইফকে কন্ট্রোল করতো, আর এখন তুমিও তাই করছো। আমি বিদেশে যেতে চাই না, আমি সে ঘরে ফিরে যেতে চাই। তখনই সে উঠে যাওয়ার সময় ইয়নসুর উপরে পড়ে যায় আর তার হাত লেগে ওয়াইনের বোতলটা নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে যায়। আর ইয়নসু নিচে পড়ে যাওয়ার পরও ডংডংকে ধরে ফেলে আর নিজে আহত হয়ে যায়। ডংডং তাকে সরি বলে আর তাকে অনুরোধ করে বলে প্লিজ আমাকে সেখানে যেতে দাও, আমি আমার বাবার জন্য কিছু করতে চাই। ইয়নসু ও ডংডং কথায় রাজি হয়ে গেছিল। তখন ইয়নসু সেক্রেটারি এসে তাদেরকে এইভাবে দেখে সরি বলে যেতে লাগে। তখন ইয়নসু তাকে ডেকে বলে কাল ডংডংকে সেনগুয়ান পরিবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তারপর সে ডংডংয়ের দিকে তাকিয়ে বলে কিন্তু মনে রাখবে আজকের পরে থেকে তুমি বেঁচে থাকো নাকি মরছো তাতে আমার কিছু যায় আসে না, বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সে ডংডংকে সেনগুয়ান ঘরের বাইরে পর্যন্ত ছাড়তে আসে আর বলে এই পরিবারের সাথে মোকাবেলা করাটা এত সহজ নয়, তার জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। যদি কিছু হয় তবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ডংডং বলে ইতিমধ্যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, যার জন্য তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো সেটা বুঝতে পারছি না। ইয়নসু বলে যখন সত্যিকারে সাংবান চুষিয়া হয়ে নিজের পরিচয় খুঁজে পাবে তখন তুমি আমার জন্য অনেক কিছু করতে পারবে। এবার যাও, না হলে কেউ দেখে ফেলবে। সে চলে যাওয়ার পর ইয়নসু তার সেক্রেটারিকে ডেকে তার উপরে নজর রাখার জন্য কাউকে রাখতে বলে। সে বলে কেননা আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক। এপিসোডের শুরুতে ডংডংকে দেখানো হয় ম্যানেজার ডংডংকে সাংবান পরিবারে নিয়ে আসে আর তাকে এক এক করে পরিবারের সব সদস্যের ব্যাপারে বলতে লাগে। তারপর দাবাওকে তার জামা কাপড় পরিবর্তন করতে নিয়ে যেতে বলে দেয়। দাবাও হচ্ছে তাদের চাকরের মধ্যে মুখ্য। ডংডং জামা কাপড় পরিবর্তন করতে করতে নিজের মনে বলে যে আজ থেকে আমি প্রমাণ সংগ্রহ করে সত্যি কি সেটা খুঁজে বের করে ন্যায় বিচার করব। পরে সে সবাইকে নিজের পরিচয় দেয়। তখন দাবাও বলে আমরা এখানে চাকরের হিসাবে কাজ করতে এসেছি, তাই আমরা সবাই এক পরিবার। পরে লিউ হচ্ছে মিস্টার সাংগুয়ানের ম্যানেজার। সে ডংডংকে ভিতরে এনে বলছিল যে পা দিকে উপরে তলায় মিস চোয়ানের রুম, সে মিস্টার সাংগুয়ানের মেয়ে। ডান দিকে মিস চুজির রুম, সে মিস্টার সাংগুয়ানের নাতনি। তাদের উভয়দেরই তোমার ভালোভাবে যত্ন নিতে হবে।
তৃতীয় তলায় যাবে না, মিস্টার সাংওয়ান অন্যদেরকে সেখানে যেতে বারণ করেছেন। তখন ডংডং নিজের মনে বলে, তবে ওটাই আমার বাবা মার ঘর, সেখানে যেতে হলে আমাকে অন্য একটি উপায় খুঁজে বের করতে হবে এবং ক্লুগুলির খোঁজ করতে হবে। লিউ বলে, সাংওয়ান পরিবারে সার্ভাইভ করাটা এত সহজ নয়। ডংডং বলে, বুঝে গেছি। লিউ সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মিস চুজির নিচে আসে। ডংডং তাকে দেখে ঘাবড়িয়ে গেছিল, তাই সে ওনাকে কিছু বলতে পারছিল না। চুজি তাকে বলে, তুমি আমাকে দেখেও কোনো রেসপেক্ট দাওনি কেন? ডংডং তাকে মাথা নিচু করে সম্মান জানালে তখন চুজি পিছনে ফিরে তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি এখানে কাজের মেয়ে হিসাবে কেন কাজ করছো? তোমার আসল উদ্দেশ্য কি? ডংডং কিছু বলছে না দেখে সে বলে, কিছু বলো, না হলে আমি তোমাকে কাজে থেকে বের করে দেব। তখন ডংডং বলে, মিস চুজি, আপনার দেরি হয়ে যাচ্ছে, কেননা আপনি নিচে আস্তে আস্তেই নিজের ঘড়ি দেখছিলেন। এর মানে আপনি নিশ্চয়ই দেরিতে ঘুম থেকে উঠেছেন। আমি এখনই চেক করেছি যে এখন আর কোনো ট্রেন নেই, কিন্তু হ্যাঁ ফ্লাইট আছে, সেটা 1 ঘন্টার মধ্যেই ছাড়বে। চুজি ডংডংয়ের কথায় ইমপ্রেস হয়ে মিস্টার লিউকে ডেকে বলেন, আজ থেকে আমার সব কাজ এই করবে। ডংডং নিজের মনে পড়ে, এই পরিবারের সাথে মোকাবেলা করা এতটা সহজ নয়। আজ রাতেই আমাকে ক্লু খুঁজতে হবে। রাতে ডংডং নিজের কাজ করছিল, তখনই কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। ডংডং তার বাবা মার রুমে আসলে তার বাবা মার সাথে নিজের ছোটবেলার ছবিকে দেখে তাদের সাথে কাটানো কিছু কথা মনে করে। তখন ওয়াইনের বোতলটা ভেঙে যাওয়ার শব্দ শুনে সে পিছনে ফিরে দেখে সে লোকটাকে। সে বলে, মিস্টার চিজি বলে, এত রাতে তুমি জেগে এই ঘরে কেন এসেছো? আর চিজি হচ্ছে চুজির হাজব্যান্ড। ডংডং তাকে দেখে ভয় পেয়ে গেছিল। সে বলে, আমি নিজের সব কাজ শেষ করে নিয়েছি, তাই ভাবলাম যে মিস্টার জিয়াওর ঘরটা পরিষ্কার করে দেই। চিজি বলে, তুমি কি জানো না যে মৃত ব্যক্তির ঘরে সবাইকে আসতে বারণ করা হয়েছে? আর তুমি জানো যে এটা মিস্টার জিয়াওর রুম। মনে হচ্ছে তুমি তো অনেক কিছু জানো। এর মানে তুমি সাংওয়ান পরিবারের টাকার প্রতিও আগ্রহী আছো। তবে তুমি আমার হয়ে যাও, সব কিছু পাবে। বলেই সে ডংডংয়ের সাথে জবরদস্ত করতে লাগে। কিন্তু ডংডং কোথায় কম ছিল, সে চিজির প্রাইভেট জায়গায় লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চিজির তো অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু সে যেমন তেমন করে সেখান থেকে পালিয়ে যায়। পরে ডংডং এসে চিজির ফোনটাকে সেখান থেকে পেয়ে নিজের কাছে রেখে নেয় প্রুফের হিসাবে। পরে দেখানো হয় যে চিজি হুইল চেয়ারে করে ঘরে ঢুকছিল, কিন্তু চেয়ারটা কিছুতে আটকিয়ে যায়, তাই সে ভিতরে আর যেতে পারছিল না। সে তার চাকরকে বলে, কি করছো? তুমি তাড়াতাড়ি আমাকে ভিতরে নাও, আমার স্ত্রী যে কোনো সময়ই ফিরে আসতে পারে। আমি তাকে আমার এই অবস্থার ব্যাপারে কিভাবে এক্সপ্লেন করব? তখনই চুজি আসলে তার গলা শুনে চাকর সেখান থেকে পালিয়ে যায়। সে চিজিকে বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে কি গেছিলাম, তুমি তো তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তোমার মুখে একটু কি লজ্জা নেই? চিজি বলে, আমি কিছু করিনি, সব দোষ সে মেয়ে ডংডংয়ের। সে আমাকে অনেক ড্রিঙ্ক করিয়ে মাতাল করিয়েছিল। তখন দাবাও ডংডংকে নিজের সাথে এনে বলে, মিস চুজি, আপনার হাজব্যান্ডই তার সাথে জোর জবরদস্ত করছিল। ডংডং সেখান থেকে পালিয়ে না থাকলে হয়তো। তখনই চুজি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে বলে, তোমার সাহস কী করে হলো? আমার হাজব্যান্ডের সাথে কি করব সেটা এখন আমার তোমার কাছ থেকে শিখতে হবে? আমি তোমাকে এখনই ফায়ার করছি। দাবা মিস চুজির পায়ে পড়ে বলে, মিস চুজি, প্লিজ আমাকে কাজের থেকে বের করবেন না। আমার ঘরের বৃদ্ধ মা বাবা আছে, আর আমার ছোট এক বাচ্চাও আছে, তাদেরকে আমি কিভাবে সামলাবো? এসব দেখে চিজিকে খুব আনন্দ হচ্ছিল, এটা ভেবে ভেবে যে চুজি তাদের কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করছে। আমি চিজিকে চি বলে ডাকবো, কনফিউশন না হওয়ার জন্য। তখন ডংডং বলে ওঠে, মিস চুজি, আমি এই কথা কাউকেও বলবো না, কিন্তু আপনি প্লিজ দাবাওকে কাজের থেকে বের করবেন না। চুজি বলে, ও একে ছেড়ে দেবো তাই তো? কিন্তু তার আগে তুমি আমাকে বলো, আমি তোমাকে আমার যত্ন নিতে বলেছিলাম নাকি আমার হাজব্যান্ডের? এটা বলেই সে তাকে চড় মারতে যাচ্ছিল। তখনই মিস চুয়ান এসে বলেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমার ভাগ্নিকে আবার ওকে বুলি করলো। চুজি বলে, আন্টি, এতে তোমার কিছু করার নেই, আমি চাকরের সাথে কথা বলছি, তাই এতে তোমার মাথা ঘামাতে হবে না। তাদেরকে দেখে মনে হচ্ছিল দুজনের মোটেও পড়ে না। চুয়ান ডংডংকে জিজ্ঞেস করে যে, তোমাদেরকে কি আমার ভাগ্নি বিরক্ত করছিল? তোমরা চাইলে তার নামে পুলিশ কমপ্লেন করতে পারো, নাকি ক্ষতিপূরণ চাইতে পারো, আমি এসবে তোমাদের সাহায্য করব। চুজি বলে, চুয়ান, তোমার সমস্যাটা কি? চুয়ান বলে, এখন তুমি আমাকে আন্টিও ডাকবে না? অনেক নিষ্ঠুর তুমি। আমি বাবাকে এই ব্যাপারে বলবো। তুমি নিজের মনে এত অহংকার নিয়ে অন্যদেরকে ম্যানেজ করবে কিভাবে? তুমি যদি লোকেদেরকেই ম্যানেজ না করতে পারো, তবে তুমি কিভাবে আমাদের ফ্যামিলি স্ট্যাটাসকে ম্যানেজ করবে? চুজি ডংডং আর দাবাওকে বলে, আমি আজ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি বলে যেতে লাগে। তখনই ডংডং তার পিছনে এসে বলে, আমার কাছে আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে কিছু এভিডেন্স আছে। পরে তাদেরকে বাইরে কথা বলতে দেখানো হয়। ডংডং বলে, আপনি কি তাকে ভালোবাসেন না? চুজি বলে, তুমি আসলে কি বোঝাতে চাও? সে বলে, আপনার বিয়ের আংটি সেদিন যাওয়ার সময় আপনি সেটা পরেছিলেন, কিন্তু আজ সেটা নেই, এর মানে আপনি অন্য লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন। চুজি বলে, তাতে কি? তোমার মেমোরি এত ভালো কেন? ডংডং হেসে চির ফোনটা বের করে বলে, আমার কাছে আপনার হাজব্যান্ডের ফোনটা আছে, এতে থাকা কন্ট্যাক্টগুলো তার সাথে আপনার ডাইভোর্স করতে সাহায্য করবে। চুজি খুশি হয় আর বলে, তাকে ডাইভোর্স দিতে এটি যথেষ্ট। আমি এতদিন ধরে যা খুঁজছিলাম তা আমি পাবো আশা করিনি।
তুমি কি চাও? দংদং বলে আমি এখানকার শুধু চাকর, তাই আমার শুধু টাকা চাই। চুজি বলে ঠিক আছে। দংদং সেখান থেকে চলে যাওয়ার পর সে মনে ভাবে মেয়েটা অনেক চালাক। এদিকে ইয়নসু আর তার সেক্রেটারি বসে বই পড়ছিল, কিন্তু ইয়নসু তো দংদংয়ের কথাই ভাবছিল। তখন তার সেক্রেটারি বলে আপনি একবার সাংবানের পরিবারের সাথে দেখা করতে চলে যাচ্ছেন না কেন? হয়তো এতে করে আপনার মনটা একটু শান্ত হয়ে যাবে। ইয়নসু বলে তোমার বলার মানেটা কি? তোমাকে দেখা যাচ্ছে না যে আমি বই পড়ছি? সেক্রেটারি বলে কে জানে না যে চুয়ান শুধু তার পরিবারের স্ট্যাটাসের কারণে আপনাকে বিয়ে করতে চায়। ইয়নসু বলে এটা নিয়ে তুমি শুধু চিন্তা করছো। সে বলে কেননা আমি আপনার কেয়ার করি, এমনিতেও আপনার বয়স হয়ে গেছে আর আপনি এখনো পর্যন্ত কোনো রিলেশনেও ছিলেন না। ইয়নসু বলে তুমি বইটা উল্টো ধরেছো। সেক্রেটারি বলে আপনি তো বইটা উল্টো করে পড়ছেন। ইয়নসু তাকে পিলো দিয়ে মেরে বইটা সোজা করে ধরে নেয়। তারপর সে নিজের মনে বলে কে জানে সে মেয়েটা এখন কি করছে। দংদং বাইরে বসে আকাশে চাঁদ দেখছিল। তখন ওয়েং মুফেং নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে দংদং দিকে তাকিয়ে তার মনে ভাবে এই মেয়েটাকে আগে কখনো এখানে দেখিনি, হয়তো নতুন এসেছে। তখন তার বাবা তাকে কল করলে সে বলে বাবা চিন্তা করবেন না, আমি এখন অপেক্ষা করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমি ওনার কাছে ফাইলটা পৌঁছিয়ে দেব। তখন চুজি এসে বলে ওয়েং মুফেং এখানে আর তোমার ওয়েট করতে হবে না, কারণ মিস্টার সাংওয়ান ঘুমোতে চলে গেছেন, তাই এখন তুমি এখান থেকে যাও। মুফেং রেগে বলে কিন্তু সে এমনি কিভাবে ঘুমোতে চলে গেলেন? চুজি বলে তবে তুমিও কি এখন সে মেয়েটার মতন সব কথাকে অমান্য করবে? চুজি এতটুকু বলে সেখান থেকে চলে যাওয়ার পর মুফেং তার কাছে এসে বলে তুমি এখানে কি করছো? দংদং বলে আমি চাঁদ দেখছি। দেখো আজকে চাঁদ দেখতে কতটা সুন্দর লাগছে। যাই হোক তুমি কে আর এখানে কি করছো? সে বলে আমি সাংওয়ান পরিবারের জন্য শুধু একটি কাজের ছেলে। আমি এখন অনেক দুঃখিত ছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার মন অনেক ভালো হয়ে গেল। এপিসোডের শুরুতে দংদং আর মুফেংকে কথা বলতে দেখানো হয়। মুফেং বলছিল যে আমি এখন একটু আপসেট ছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার মন খুশি হয়ে গেল। দংদং কিছু না বলে একটু হেসে আকাশে দেখতে লাগে। তখন মুফেং নিজের কোটটা খুলে দংদংকে পরিয়ে বলে এতে আর তোমাকে ঠান্ডা লাগবে না, বসে দেখতে থাকো। দংদং বারণ করে কোটটা তাকে দেওয়ার সময় ইয়নসু তাকে কল করলে সে রং নম্বর বলে কলটাকে কেটে দেয়। মুফেং বলে আমি কি চলে যাওয়ার আগে তোমার নামটা জানতে পারি? সে বলে আমার নাম ফেং দংদং। মুফেং বলে আমার তোমার নাম নিশ্চয়ই মনে থাকবে। তারপর সেখান থেকে চলে যায়। তখন দংদং তোমার কোটটা নিয়ে যাও বলে পিছনে ফিরলে সে তো তার আগেই চলে গেছিল। পরের দিন সকাল সকাল ইয়নসু দংদংয়ের সাথে দেখা করতে এসে গেছিল। দংদং বলে তুমি এখানে কেন এসেছো? ইয়নসু বলে আমি যদি না আসতাম তবে তুমি কি আমাকে বলতে যে চিশি তোমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল? দংদং জিজ্ঞেস করে কিন্তু তুমি এসব জানলে কিভাবে? ইয়নসু বলে এসব আমাকে চুয়ান বলেছে। তার আর চুজির কখনো পড়ে না, আমাকে তোমার চোটটা আগে দেখাও। দংদং বলে সেমন বেশি কিছু হয়নি, কিন্তু ইয়নসু তার হাত টেনে চোটটাকে দেখে বলে এটাকে তুমি বলছো যে বেশি কিছু হয়নি? তখন চুজি তার হাজব্যান্ড চিশির সাথে আসে আর বলে মিস্টার ইউন অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। ইয়নসু বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমি অনেক দিন হবে আসিনি, তাই হঠাৎ শুনতে পেয়েছি যে চিশি তার পায়ে আঘাত পেয়েছে, তাই তাকে দেখতে চলে আসলাম। চিশি বলে মিস্টার ইউন আমি ঠিক আছি, সেমন বেশি কিছু হয়নি। তখন চুজি দংদংয়ের কাছে এসে বলে ও তুমিও এখানে? এখন তুমি মিস্টার ইউনেরও কাছাকাছি আসার চেষ্টা করছো? দংদং বলে মিস চুজি আমি এখানে চা দিতে এসেছিলাম, এবার আমি আসছি বলে সে সেখান থেকে চলে যেতে চাইলে চুজি তাকে সেখানেই থামতে বলে। তারপর তার সামনে এসে বলে গত রাতের ম্যাটারটার ব্যাপারে আমি এখনও তোমাকে কিছু বলিনি, তাই তোমাকে বলতে চাই যে আমি আর আমার হাজব্যান্ড একে অপরকে খুব ভালোবাসি, আর কেউও আমাদের মাঝে আসতে পারবে না। এদিকে কিন্তু ইয়নসু রেগে চিসিকে জেনে জেনে সুইমিং পুলে ফেলে দেয়। চুজি তার কাছে এসে বলে ডিয়ার তুমি ঠিক আছো তো? চিসি বলে প্লিজ আমাকে বাঁচাও। ইয়নসু বলে সরি আমার হাতটা ফিসলিয়ে গেল বলে হেসে সেখান থেকে চলে যায়। পরে দেখানো হয় দংদং গাছে জল দিচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এতে করে সে জল দেবে কিভাবে। ইয়নসু তাকে দেখেই হেসে যাচ্ছিল, কিন্তু তখন দেখা যায় যে চুয়ান ইয়নসুর সামনে বসেছিল আর ইয়নসুর অ্যাটেনশন পাওয়ার জন্য উল্টো পাল্টো পোজ দিচ্ছিল। কিন্তু ইয়নসু তো শুধু দংদংকেই দেখতেছিল। চুয়ান তার কোটটা খুলে বলে ইয়নসু এই ড্রেসটা আমি দেশের সবচেয়ে ফেমাস ডিজাইনার থেকে বানিয়েছি, কেমন লাগছে এটা? ইয়নসু বলে ডিসগাস্টিং, এমনিতেও তোমার পারফিউমের স্মেল অনেক স্ট্রং, তাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও আর নিজের রুমে গিয়ে রেস্ট করো। চুয়ান বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, বাবা তোমার সাথে দেখা করতে আসছেন, তোমরা আগে কথা বলে নাও, ফ্রি হয়ে যাওয়ার পর আমার রুমে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো, মনে রাখবে কিন্তু, বলে চলে যায়। তারপর মিস্টার সাংওয়ান আসলে ইয়নসু ওনাকে রেসপেক্ট দিয়ে উঠে দাঁড়ায়। মিস্টার সাংওয়ান বলেন তুমি এসেই তো এত বড় কাণ্ড ঘটিয়েছো, তুমি সেটা কেন করেছিলে? ইয়নসু বলে চুজি আর চিশি আমার কাছে থেকে অনেক প্রজেক্ট ছাড়িয়ে নিয়ে গেছে, তবে আমার কি তাদের উপরে রাগ করার অধিকারটুকু নেই? মিস্টার সাংওয়ান বলেন কিন্তু এটা একটু বেশি ছিল। ইয়নসু বলে মিস্টার সাংওয়ান আপনি আমার কাছে থেকে বড়, তাই এর শাস্তি আপনি আমাকে দিতে পারেন।
মিস্টার সাংওয়ান হেসে বলেন, গতবার আমি যা তোমাকে বলেছিলাম সেটার ব্যাপারে তুমি কি চিন্তা করলে? জিয়াও মারা যাওয়ার পর থেকেই সাংওয়ান আর ইউয়ান পরিবার আর আগের মতন ক্লোজ হতে পারেনি। তাই এবারের এই প্রজেক্টটার প্রপোজাল আমি তোমাকে দিতে চাই। ইয়নসু বলে, আপনি এত শান্ত হয়ে কিভাবে জিয়াওর ব্যাপারে কথা বলতে পারেন? মিস্টার সাংওয়ান বলেন, আমার সব কিছু মনে আছে, এখনও আমি আমার প্রিয় নাতনিকে খুঁজছি। ইয়নসু বলে, আপনি কি নিজের মনে থেকে চুষিয়াকে খুঁজছেন? মিস্টার সাংওয়ান বলেন, তুমি কি আজ এখানে আমাকে উপহাস করতে এসেছো? ইয়নসু বলে, না, আমি আপনাকে মিস করছিলাম। মিস্টার সাংওয়ান হেসে বলেন, তুমি শুধু তাকে দেখতে এসেছো তাই না? না হলে সারাটা সময় সে মেয়েটার দিকে চোখ কেন? তুমি আর কিছু সময় থাকতে চাইলে থাকতে পারো বলে মিস্টার সাংওয়ান সেখান থেকে চলে যান। তারপর ইয়নসু দংদংয়ের পিছনে এসে বলে, ভালোভাবে কাজ করো, না হলে তোমার বেতন কাটা হবে। দংদং বলে, তুমি ভিতরে যা সব বলেছিলে আমি সব কিছু শুনেছি। তুমি আমার নাম শুনেই এইভাবে রেগে গেলে সবাইরা জেনে যাবে যে তুমি আমার ব্যাপারে কিছু জানো। তুমি তো বলেছিলে যে আমাদেরকে দূরে থাকতে হবে, না হলে সবাইরা সন্দেহ করবে। ইয়নসু তো এখন মজা করার মোড়ে ছিল, তাই সে দংদংয়ের কাছে এসে বলে, দূরে থাকার কথাটা তুমি বলেছিলে, আমি তো কখনোই বলিনি। তখন দংদং ইয়নসুর হাতে একটা চকলেট ধরিয়ে থ্যাংক ইউ বলে চিঠির থেকে বদলা নেওয়ার জন্য। তখন ইয়নসুর পুরনো কথা মনে পড়ে যায় যে সেও দংদংকে এইভাবে চকলেটটা দিয়ে বলেছিল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দংদং চলে যাওয়ার পর ইয়নসু সে চকলেটটাকে খেয়ে মনে মনে হাসতে লাগে। এদিকে কিন্তু চুয়ান আর চুজি তারা সব কথা শুনছিল। পরে তারা দুজন একসাথে রুমে আসলে ইয়নসু তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে দেবে না? দংদং বলে, নিশ্চয়ই, তুমি আমার সাথে চলো। এদের মাঝে এখন কি চলছিল সেটা তো পরে জানা পড়ে যাবে, কিন্তু এখনও এরা দুজন তাদের উপর নজর রেখেছিল। চুয়ান অনেক রেগেছিল ইয়নসুর কাছাকাছি দংদংকে দেখে। সে বলে, এই মেয়েটার এত সাহস। চুজি বলে, একে মারতে বেশি সময়ও লাগবে না, 10টা রাতে তৃতীয় তলায় নিয়ে তার মজা বুঝতে হবে। এদিকে মিস্টার সাংওয়ানের দংদংয়ের উপরে সন্দেহ হয়ে গেছিল, তাই সে ওনার অ্যাসিস্ট্যান্টকে তার ব্যাপারে খোঁজ করতে বলে দিয়েছিলেন। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলেন, তার নাম ফেং দংদং। 15 বছর আগে হেডি ওয়েস্ট রোডে থেকে তাকে একটা ফ্যামিলি দত্তক নিয়েছিল। এটা শুনে মিস্টার সাংওয়ান অবাক হন। এদিকে দংদংকে চুজি আর চুয়ান ছাতে নিয়ে এসেছিল। দংদং ভয়তে বলছিল যে মিস চুজি আর মিস চুয়ান, আপনারা কি করছেন? তারা দংদংয়ের কিছু ক্ষতি করার আগেই মিস্টার সাংওয়ান এসে বলেন, তোমরা দুজন কি করছো এখানে? এটা শুনেই তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তখন দংদংও তাদের পিছনে যেতে লাগে, কিন্তু তাকে মিস্টার সাংওয়ান বলেন, দংদং আমার কাছে এসো। দংদং কাছে আসলে সে বলেন, তুমি ভয় পেয়ে গেছিলে তাই না? অনেক বছর কেটে গেছে, কিন্তু অবশেষে তুমি তোমার ঘরে ফিরে এসেছো। আমি কাউকে তোমার ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, সে তোমার ব্যাগের থেকে এই ভয়েস রেকর্ডারটা খুঁজে পেয়েছে। এটা তোমার না, তুমি আমার নাতনি। দংদং দাদুর সামনে আজানা হওয়ার নাটক করে বলে, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। দাদু জেনে যান যে দংদং জেনে জেনেই নিজের পরিচয় গোপনে রাখতে চায়, তাই সে বলেন, আমি খুব শীঘ্রই তোমার পরিচয় সবাই সামনে অ্যানাউন্স করে দেব, যার ফলে সবাইরা জেনে যাবে যে তুমি আমার নাতনি। সে বলে, না, আমার সেসবের কোনো প্রয়োজন নেই, এখন আমি শুধু দংদং হয়ে থাকতে চাই, কেননা আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। দাদু কিন্তু তাকে সেমনটা করতে বারণ করে বলেন, আসলে তুমি কি করতে চাও? তুমি কি সাংওয়ান পরিবারকে নষ্ট করে দিতে চাও? যা হয়ে গেছে সেসব অনেক পুরনো, তাই সেই সবকে ভুলে নিজের আসল ঘরে ফিরে এসো। সে বলে, দাদু আপনি আমার বাবাকে এত সহজে ভুলে গেলেন? আপনি একবার হলেও ওনাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা পর্যন্তও করলেন না, কিন্তু আমি সেমনটা করতে পারবো না, কেননা আমি ওনার মেয়ে, তাই আমি ওনাকে নির্দোষ প্রমাণ নিশ্চয়ই করব। দাদু বলেন, এখন সাংওয়ান পরিবারে অনেক কিছু চলছে, তাই সে এসবকে ভুলে যাও। সে বলে, দাদু আমি আজ আপনাকে প্রথম দাদু রেখেছি, হয়তো এটাই আমার শেষবার, কেননা আমি আমার বাবার জন্য লড়বো বলে সেখান থেকে চলে যায়। আর এখানে এই দুটো এপিসোড শেষ হয়। এর এপিসোডের শুরুতে দেখানো হয় দংদং দাদুকে চা সার্ভ করছিল, তখনই চুয়ান আর চুজি আসে। দংদং চা দেওয়ার পর সেখান থেকে চলে যেতে চাইলে তখন দাদু তাকে সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তারপর বলেন, কালকে কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে আমাদের মিটিং আছে, কিন্তু চুয়ান চুজি আর সেক্রেটারিকে বাড়ি থেকে রেস্ট করতে বলেন। তারপর সে আবারও বলেন যে আমি আমার সাথে একজন চাকরকে নিয়ে যেতে চাই। সেক্রেটারি বলে, আপনি কাকে নিতে চান? সে বলে, আমি এই মেয়েটাকে নিয়ে যাব। এটা শুনে চুয়ান আর চুজি অবাক হয়। চুজি বলে, দাদু আপনার শরীর এখনই তো সুস্থ হয়েছে, এমনিতেও কোম্পানির অবস্থা ভালো নেই, আর এত গুরুত্বপূর্ণ দিনে আপনি এই চাকরটাকে সাথে নিয়ে যেতে চান? আমার মনে হচ্ছে আপনাকে আপনার ডিসিশনটা বদলাতে হবে। দাদু এটা শুনে রেগে বলেন, আমি এতদিন ধরে তোমাদেরকে সহ্য করেছি, আমি জানি না যে তোমরা কি ভাবছো যে আমি আর বেশি দিন বাঁচবো না। তোমরা আমার শীঘ্র মৃত্যুর কামনা করছো, যার ফলে তোমাদের মধ্যে একজন চেয়ারম্যান এবং অন্যজন জেনারেল ম্যানেজার হতে পারে। আমি ঠিক বলেছি তাই না? চুয়ান অনেক চালাক ছিল, তাই সে সিচুয়েশনকে সামলানোর জন্য বলে, বাবা প্লিজ রাগ করবেন না। চুজি শুধু কোম্পানির জন্য চিন্তিত ছিল, তাই উল্টোপাল্টা সব বলে দিয়েছে। আমরা আপনার ডিসিশনকে সম্মান করব। দাদু চুয়ানের কথা শুনে আর কিছু না বলে উঠে নিজের সেক্রেটারিকে গাড়ি বের করতে বলে চলে যান। চুজিও দাদুর পিছনে চলে যায়। আর যখন দংদং যাচ্ছিল তাকে চুয়ান ডেকে বলে, এখানে এসো।
দংদং তার কাছে আসলে সে বলে বাবার ভালোভাবে যত্ন নেবে। এখন দেখি মনে হচ্ছে সবাইরাই তোমার অনেক কেয়ার করছে বলে সে দংদংয়ের হাত টেনে ধরে। তখন দংদং বলে আমি আপনাকে নিজের সীমা অতিক্রম না করতে অ্যাডভাইস দিচ্ছি। এটা শুনে চুয়ান রেগে তাকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু দংদং তার হাত ধরে ছিটকিয়ে সোফায় ফেলে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। চুয়ান তার মনে বলে জাস্ট ওয়েট অ্যান্ড সি। পরের দিন দাদু দংদংয়ের সাথে মিটিংয়ে আসে। দাদু দংদংকে বলে আমি তোমাকে সাংওয়ান কোম্পানির টপ ম্যানেজমেন্ট ওয়েং তিয়ানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি ছোট বড় সব কাজ নিজেই সামলিয়ে করেন। অনেক বছর ধরে সে আমাদের সাথে কাজ করছেন। এখানে জানা যায় যে মু ফেং হচ্ছে ওনার ছেলে। দাদু বলেন দংদং এবার তুমি তোমার পরিচয় দাও। তখন দংদং বলে আমি ফেং দংদং, আর আমি মিস্টার সাংওয়ানের পরিবারের একজন চাকর। এটা শুনে তারা একটু অবাক হয়, এমনকি মু ফেংও, কেননা সেও তো এটা কখনো এক্সপেক্ট করেছিল না। তখন তিয়ানে দংদংকে বলেন হ্যালো দংদং, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। দাদু সিচুয়েশনকে নর্মাল করার জন্য বলেন আপনি কেন মু ফেংকে একজন চাকরের মতো কাজ করাচ্ছেন? কিছু কাজ তাকে নিজে হ্যান্ডেল করতে দিচ্ছেন না কেন? তারপর দাদু মু ফেংকে তার বয়স জিজ্ঞেস করলে সে বলে 22। দাদু বলেন আমি শুনেছি কাজে তুমি তোমার বাবাকে অনেক হেল্প করো, তবে তুমি কি আমাকে হেল্প করবে? মু ফেং বলে আমার অ্যাবিলিটির হিসাবে তবে আমি শুধু আমার বাবার হেল্প করতে পারবো। দাদু বলেন তুমি তোমার বাবার পাশে থেকে নিজের ট্যালেন্টকে নষ্ট করছো। আমি তোমার ক্যাপাবিলিটি খুব ভালো করেই জানি, তাই আমি চাই যে তোমাকেও তোমার পজিশনটা দিয়ে দেওয়া হোক। এটা শুনে মু ফেং অনেক খুশি হয়। তখন দাদু বলেন আমি চাই তুমি দংদংকে নিজের সাথে রেখে কোম্পানির সব প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে বুঝাও। তখন এখানে উপস্থিত থাকা আর একজন মেম্বার হঠাৎ করেই বলে ওঠেন যে মিস্টার সাংওয়ান, মু ফেংকে এত ছোট কাজ করতে দেওয়াটা আমার মনে হচ্ছে ঠিক হয়নি। এই কাজটা তো আর কেউও করতে পারবে। দাদু তাকে এটা বলে চুপ করিয়ে দেন যে আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, বলে সে উঠে চলে যান। তখন দংদং মনে করে ইয়ানসু তাকে বলেছিল যে তোমার প্রথম কাজ পূরণ হয়েছে। মিস্টার সাংওয়ান জেনে গেলেন যে তুমি কে। এর পরের কাজটি হলো ওয়েং তিয়ানে, যে মিস্টার সাংওয়ানের খুব বিশ্বস্ত ব্যক্তি, তার ক্লোজ হওয়া। তাই দংদং মু ফেংকে ডেকে বসতে বলে। তারপর জিজ্ঞেস করে তোমাকেও একটু অবাক লাগছে যে আমি শুধু একজন চাকর হয়ে এত বড় পজিশনে কিভাবে আসলাম? মু ফেং বলে মিস্টার সাংওয়ান এসব করেছেন, তবে ওনার কাছে এর জন্য নিশ্চয়ই কোনো বড় কারণ থাকবে। দংদং বলে তুমি শুধু আমাকে ফলো করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার আর তোমার বাবার পজিশনের কোনো ক্ষতি হবে না। মু ফেং বলে আমাকে মিস্টার সাংওয়ান তোমাকে ফলো করতে বলেছেন, তবে আমি সেটা নিশ্চয়ই করব। কিন্তু তার মনেও দংদংকে নিয়ে একটু সন্দেহ হচ্ছিল। এখানে এই সিনটা কট হয়ে পরের দিন সকালকে দেখানো হয়, যেখানে দংদং বিচ সাইডে বসে দোলি খেলছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে আজকে অনেক খুশি আছে, কিন্তু তখনই হঠাৎ করে ইয়ানসু এসে দংদংকে ভয় দিয়ে দেয়। তখন দংদং বলে তুমি এত চাইল্ডিশ কেন? আসলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম। তুমি আমার বাবার সবচেয়ে বড় কম্পিটিটর, তাই না? তারপরও তুমি কেন ওনার এত হেল্প করেছিলে? ইয়ানসু বলে এসব মিথ্যে, তোমাকে এসব বাজে কথা কে বলেছে? দংদং বলে কিছু না জানার ভান করো না। আমি জানি যে তুমি আমার বাবার ছোটবেলার বন্ধু, তুমি ছোটবেলায় ওনাকে বড় ভাই বলে ডাকতে। কিন্তু এটা সত্যি যে আমার বাবা অনেক ভালো ছিলেন, তুমি কখনো ওনাকে পটাতে পারোনি। ইয়ানসু জিজ্ঞেস করে যে তুমি এত সব কথা জানলে কিভাবে? দং বলে আমাকে এসব দাবাও আন্টি বলেছেন। আমি ওনাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তাই অস্বীকার করা বন্ধ করো। তুমি এখনো ওনাকে বড় ভাই মনে করো। ইয়ানসু বলে কে তাকে বড় ভাই মনে করে? আমি তো নয়, তুমি শুধু তোমার দোলনায় ঝোলো। তখন দংদং ইয়ানসুর কাছে এসে তাকে ঝুলিয়ে বলে যেহেতু তুমি আমার সাথে আছো তাই শুধু মজা করো, সবসময় এত সিরিয়াস মোডে থাকো কেন? আমি যখন ছোট ছিলাম তখন বাবা সব দিন আমাকে এখানে নিয়ে আসতেন, সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমাকে এখানে খেলতে দিতেন। ইয়ানসু তাকে বারণ করলে সে জোর করে তাকে ঝোলায় আর নিজেও ঝোলে। ইয়ানসুকে আজ দংদং খুব ভালো লাগছিল। রাতে দাদু চুয়ান আর চুজিকে ডেকে পাঠিয়েছিলেন। তারা দুজন আসার পর দাদু বলেন পরের উইক সাংওয়ান গ্রুপের ইভেন্টের দিন দংদংকে তুমি তোমার সাথে কোম্পানিতে নিয়ে যাবে এবং তাকে একটা জব দেবেন তার ক্যাপাবিলিটির হিসাবে। মেয়েটা অনেক স্মার্ট, কিন্তু দুঃখের কথা এটা যে সে আমাদের ঘরে সামান্য এক চাকরের হিসাবে কাজ করছে। তখন চুজি বলে দাদু কিন্তু এটা তো ঠিক নয়। দাদু রেগে গেলে চুয়ান সিচুয়েশনকে সামলানোর জন্য বলেন হ্যাঁ বাবা, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেব। এটা শুনে দাদু সেখান থেকে চলে যান। তখন চুজি বলে মনে হচ্ছে এবার আমাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে। আমি কখনো ভেবেছিলাম না যে আমরা একে অপরের সাথে লড়াই করার পর একটা চাকরের জন্য আমাদেরকে হাত মেলাতে হবে। চুয়ান বলে না, সে কোনো সাধারণ মেয়ে নয়। তোমার কি তাকে দেখে চেনা চেনা লাগছে না? চুজি বলে তুমি কি বলতে চাও? চুয়ান বলে তোমার কি তাকে দেখে মনে হচ্ছে না যে সে দেখতে সাংওয়ান জিয়াওর মতন? এখানে এই সিনটা কট হয়ে গেলে পরের দিন সকালকে দেখানো হয়, যেখানে চুয়ান কলে কারোর সাথে কথা বলছিল যে আমি সেই মেয়েটার ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছি, সেই মেয়েটার নাম ফেং দংদং। কলে থাকা মহিলাজন বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, এখনকার মতন তার কোনো ক্ষতি করবে না। চুয়ান কেন বলে জিজ্ঞেস করলে সে বলে বেশি কিছু জিজ্ঞেস করো না। চুয়ান কলটা কাটার পর চুজি জিজ্ঞেস করে যে বস কি বললেন? চুয়ান বলে তার কোনো ক্ষতি করতে বারণ করলেন।
চুজি বলে হ্যাঁ, তার উপরে দাদুও তার কাছাকাছি সব সময় থাকেন, তাই আমারও সাহস হচ্ছে না। জুয়ান বলে তোমার কি এটা ভেবে একটু অবাক লাগে না যে ইয়নসু আমার বাবা এবং বস তাকে একটু বেশি ভ্যালু দিচ্ছে? আমি জানি না তোমার বাবার বলার এই কথাটা মনে আছে কি না। সে বলেছিলেন যে ওনার বেশিরভাগ প্রপার্টি সে জিয়াওর মেয়েকে দিয়ে দেবেন, আর যদি এই মেয়েটা চুষিয়া হয় তবে আমাদের করা এতদিনের সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে চুয়ান আর চুজিকে দেখানো হয়। চুজি বলে সে যদি চুষিয়া না হয়, চুয়ান বলে তবে তো সব কিছু আমাদেরই। চুজি বলে বেশি দেরি হওয়ার আগেই তার কিছু ব্যবস্থা করতে হবে। জোয়ান বলে এত বেশি ওডের হও না, সে তার কাজ করে যাচ্ছে বাবার ক্লোজ হয়ে, পর সময় বুঝে তুমি তাকে কিছুটা ভয় দেখাতে পারবে। আমি অলরেডি সব কিছু সিসিটিভি ক্যামেরা সরিয়ে দিয়েছি। চুজি বলে তবে এসব করে আমি কি পাবো? জোয়ান বলে টেনশন নিও না, বস বলেছেন তুমি তাকে তাড়িয়ে দিতে পারলে তোমাকে অনেক টাকা দেবেন। তখনই চিসি ডংডংকে টেনে নিয়ে আসে। ডংডং এটা কী বলে জিজ্ঞেস করলে চুজি বলে এখন আমি তোমাকে বোঝাবো যে একজন চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখলে কি হয়। তারপর সে তাকে চড়ের উপরে চড় মারতে লাগে। আর চুয়ান তো সবার থেকে বেশি চালাক ছিল, সে একটা গুলিতেই দুটো শিকার করার চেষ্টা করছিল। তাই সে চিসিকে এটা বলে ভিডিও রেকর্ড করায় যে ফিউচারে এটা তোমার জন্য ভালো একটা চান্স হবে। চিসি ছিল একটা গাধা, তাই সে নিজের ওয়াইফেরই ভিডিও রেকর্ড করে নেয়। পরে দেখানো হয় যে মুফেং এসেছিল। দংদং তাকে চা সার্ভ করার সময় মুফেং তার মুখে চড় মারার আঘাত দেখে জিজ্ঞেস করে তোমার মুখে কি হয়েছে, তোমাকে এত আঘাত লাগলো কি করে? ডংডং কথা বদলিয়ে বলে তোমার বাবা যে প্রজেক্টটা পেতে চেয়েছিলেন সেটা কি পেয়ে গেছেন? তখন মুফেং উঠে তার মাথা নিচু করে ধন্যবাদ জানায়, এটা বলে যে তুমি নিশ্চয় মিস্টার সাংগুয়ানকে আমার বাবার ব্যাপারে ভালো কথা বলেছিলেন। ডংডং উঠে তাকে বলে তুমি আগে বসো, তুমি এখানকার গেস্ট আর আমি শুধু একজন চাকর। তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতেই চাও তবে আমাকে লঞ্চ করতে নিয়ে যাও। মুফেং বলে ঠিক আছে, আমি এখনই ভালো এক রেস্টুরেন্ট বুক করে দিচ্ছি। তুমি কি খেতে পছন্দ করবে, ইটালিয়ান না চাইনিজ? ডংডং বলে আমি রাস্তার পাশের স্টলে খেতে চাই, কেননা ভালো বন্ধুত্ব সব সময় ছোট থেকেই শুরু হয়। মুফেং বলে ঠিক আছে, আমি আগে গিয়ে মিস্টার সাংগুয়ানকে আজকের কাজের রিপোর্টটা দিয়ে দিচ্ছি। ডংডং বলে ঠিক আছে। মুফেং ফিরে এসে বলে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো বন্ধু ছিল না, তুমিই আমার প্রথম বন্ধু। ডংডংকে মুফেংয়ের কথা শুনে খারাপ লাগে, তাই সে বলে আমি যদি তোমাকে শুধু ব্যবহার করি? মুফেং বলে আমি কিছু বুঝতে পারলাম না। ডংডং কিছু না বললে সে ঠিক আছে চলবে বলে চলে যায়। পরে তাদেরকে একসাথে লঞ্চ করতে দেখানো হয়। মুফেং তাকে জিজ্ঞেস করে তুমি কেন মিস্টার জিয়াওর ব্যাপারে জানতে চাও? ডংডং তাকে সত্যিটা তো বলতে পারবে না, তাই সে বলে যখন আমি একটা ছোট কলেজে পড়তাম তখন মিস্টার জিয়াও আমার হেল্প করেছিলেন, তাই আমি ওনাকেও কিছুতে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে সে তো কিছু বছর আগেই সুইসাইড করে নিয়েছেন। আর আমি এখনও পর্যন্ত ওনার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারকে খুঁজে পাইনি যাদের সাথে আমি দেখা করতে পারবো। মুফেং বলে ফিউচারে আমি ওনার ব্যাপারে কিছু খোঁজ পেলে তোমাকে নিশ্চয়ই বলবো। তাদের এই কথার মধ্যেই ইয়নসু সেখানে এসে গেছিল, কিন্তু সে তাদের পিছনে সেটাই বসে পড়ে, যার ফলে সে যেন তাদের কথাগুলো শুনতে পায়। তখন মুফেং তাকে বলে তুমি আমাকে এত সময় ধরে একইভাবে দেখে স্মাইল করছো, আমার মুখে কি কিছু লেগে আছে? ডংডং বলে তোমাকে দেখে আমার নিজের বলে মনে হচ্ছে, কেননা তুমি অনেক কাইন্ড। এই কথাটা ইয়নসু শুনে রেগে বলে এই মেয়েটা এখানে সত্যিটা খুঁজে বের করতে এসেছে নাকি প্রেম করতে? যখন মুফেং ডংডংয়ের মুখে লাগা খাবারটা বের করতেই যাচ্ছে তখন ইয়নসু হঠাৎ করেই বলে ওঠে তোমাকে কে পারমিশন দিয়েছে এইভাবে তাকে ছুঁইতে? পরে ইয়নসু এসে তার সিটে বসলে সে উঠে আলাদা সিটে বসে পড়ে। তারপর বলে ব্রাদার ইয়নসু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা শুধু ভালো বন্ধু। আপনি কি তাকে আগে থেকেই জানতেন? তখন ইয়নসু ডংডংয়ের মুখে লেগে থাকা খাবারটা বের করে, যেমন এই অধিকারটা শুধু তার কাছেই আছে। তারপর বলে হ্যাঁ আমরা আগে থেকেই পরিচিত। আর আমি তার এতটুকু বলেই সে চুপ হয়ে গেলে ডংডং মনে ভাবে এখন কি মিথ্যা বলবে। তখন ইয়নসু বলে আমি তার গার্জিয়ান। ডংডং তার মুখে হাত রেখে বলে তুমি তার বাজে কথা না শুনে তুমি তোমার খাবার খাও। তারপর ইয়নসুর কাছে এসে আস্তে করে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তুমি কি আমার গায়ে ট্রাকার লাগিয়ে রেখেছো? না হলে তুমি জানলে কিভাবে যে আমি এখানে? ইয়নসু বলে তুমি কি আমাকে এত অপছন্দ করো যে আমাকে দেখতেই চাও না? ডংডং বলে না সেমন কিছু নয়, তুমি আমাকে বিরক্ত করবে না, আমি শুধু মুফেংয়ের কাছে থেকে সাংগুয়ান জিয়াওর সম্পর্কে কিছু জানতে চেয়েছিলাম। ইয়নসু বলে সে কিছুই জানে না। তখন হঠাৎ করে এই মুফেং বলে ওঠে আসলে আমি মিস্টার জিয়াওর সম্পর্কে কিছু জানি, আমি চুসিয়ার বন্ধু তাই বলবো। ডংডং বলে হ্যাঁ আমাকে বলো। তখন মুফেং বলে অনেকেই বলেছিলেন যে মিস্টার জিয়াওর ওয়াইফ ডিপ্রেশনের কারণে মারা গেছেন, কিন্তু সে এখনও বেঁচে আছেন। এই কথাটা ডংডং আর ইয়নসু শুনে শকড হয়ে যায়। সে আবারও বলে আমি জানি তোমরা এমনিতেও আমার কথা উপর বিশ্বাস করবে না, তবে তোমরা চাইলে আমি ওনার সাথে তোমাদের দেখা করিয়ে দিতে পারবো। পরে তারা দুজন মিসেস জিয়াওর সাথে দেখা করতে আসে, কিন্তু ডংডং ওনাকে চিনতে পারছিল না, তাই সে ইয়নসুকে জিজ্ঞেস করে যে কি সত্যিতে তিনি আমার মা? ইয়নসু বলে তোমার বাবার ডেথের পরই হঠাৎ করেই সে কোথায় হারিয়ে গেছিলেন,
তাই সবাইরাই সন্দেহ করে নিয়েছিল যে সেও ডিপ্রেশনের কারণে মারা গেছেন। মিসেস জিয়াও তাদেরকে দেখে চেঁচিয়ে ওঠেন যে তোমরা কারা আর এখানে কেন এসেছো? আমি তোমাদের সাথে যেতে চাই না। তোমাদেরকে মিস্টার সাংওয়ান পাঠিয়েছেন না? দংদং তার মাকে এত বছর পর সামনে থেকে দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিল। সে তার মার কাছে এসে বলে, মা আমি তোমার মেয়ে চুষিয়া। তার মা বলে, তুমি আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে তো আমার সাথে আছে। দংদং বলে, মা তুমি কি জানো তোমার এই অবস্থার জন্য দায়ী কে? দংদংয়ের মা তার কথা শুনে ভয় পেয়ে যায় আর বলেন, না না আমি কিছু বলবো না। আমি যদি সত্যিটা বলে দেই তবে তারা আমার মেয়েকেই মেরে ফেলবে। সেই ইয়নসুকে দেখেও ভয় পাচ্ছিলেন, তাই তাকে যেতে বারে বারে বলছিলেন। ইয়নসুও তাদেরকে কথা বলতে ছেড়ে চলে যায়, কিন্তু দংদং জেনে গেছিল যে তার মা এখন কিছুও বলার কন্ডিশনে নেই। তাই সে বাইরে একা একা বসে সাংওয়ান পরিবারের উপরে রাগ করছিল যে তাদের মধ্যে একজন হলেও কেউ ভালো নয়। তখন ইয়নসু এসে তার পাশে বসে বলে, এখন তুমি কি করতে চাও? সে বলে, তারা আমার পরিবার ভেঙেছে, তাই আমিও তাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে তাদেরকে জেলে পাঠাবো। ইয়নসু বলে, তবে এসবে আমি তোমার হেল্প করব। দংদং বলে, না তুমি আগেই আমার অনেক সাহায্য করেছো। ইয়নসু বলে, তুমি বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার হেল্প করব। দংদং কেন বলে জিজ্ঞেস করলে সে সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু পিছনে ফিরে বলে, সব কিছু শেষ হওয়ার পর তুমি আমাকে সাংওয়ান পরিবারের সব প্রজেক্টগুলি দিয়ে দেবে। দংদং বলে, আসলে তুমি কি বোঝাতে চাও? ইয়নসু বলে, তোমার কাছে দুটো চয়েস আছে। প্রথমটা হলো তাদের ঘরে চাকরের হিসাবে লুকিয়ে থেকে একাই লড়াই করতে পারবে, আর দ্বিতীয়টা হলো তুমি চুষিয়া হয়ে সাংওয়ান পরিবারে ফিরে যেতে পারবে। দংদং জিজ্ঞেস করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ইয়নসু বলে, আমাকে তোমার ফিয়ন্সে হতে দাও, যার ফলে আমরা একসাথে কাজ করব। আমার প্রজেক্ট দরকার আর তোমার আমার সাহায্য দরকার। কিছুদিন পর আমার চুয়ানের সাথে এঙ্গেজমেন্ট হবে। সেদিনের পার্টিতে তুমি সবাইকে বিশ্বাস করাবে যে তুমি আমাকে ভালোবাসো। দংদং তার কথা শুনে পুরো চুপ হয়ে যায় যে আমি এর কি উত্তর দেব। তখন ইয়নসু তার হাত টেনে নিজের কাছে এনে বলে, চিন্তা করো না, এসব শুধু এক নাটক হবে। তারপর দংদংয়ের হাতে একটা রিং পরিয়ে দেয়, এটা বলে যে এটাই আমাদের এঙ্গেজমেন্ট রিং হবে। বিচারি দংদং তো এসব শুনে পুরো শকড হয়ে গেছিল। এদিকে দাদু জেনে গেছিলেন যে চুজি কিভাবে দংদংকে মেরেছিল। চুজি দাদুকে বারে বারে সরি বলছিল যে দাদু এসব আমি চুয়ানের বলাতে করেছি। দাদু বলে, কিন্তু এই ভিডিওটা তো আমাকে তোমার হাজব্যান্ড চিঠি দিয়েছে। তুমি যদি ভালো মেয়ে হয়ে থাকতে তবে কি তোমার হাজব্যান্ড তোমার বিপক্ষে হতো? তাই দাদু তাকে শাস্তির হিসাবে গ্রামে পাঠিয়ে দেন আর ওনার সেক্রেটারিকে বলে, তাকে নিয়ে যাও এখান থেকে। চুজি যেতে চাইছিল না, সে বলে, দাদু প্লিজ আমাকে সেখানে ছাড়ো না। সেক্রেটারি তাকে গাড়িতে বসিয়ে আসলে দাদু তাকে জিজ্ঞেস করে, চুয়ান কোথায়? সে বলে সে কাউকে যেন খুঁজতে গেছেন। তখন দাদু বলে, ঠিক আছে, সে ফিরে আসলে আমার সাথে দেখা করতে বলো। এদিকে কিন্তু চুয়ান দংদংয়ের ঘরে সত্যিটা জানার জন্য এসেছিল। সে তার মাকে জিজ্ঞেস করে যে তোমার দংদংয়ের সাথে সম্পর্কটা কি? তার মা বলে, সে আমার মেয়ে, আমি তাকে দত্তক নিয়েছি। চুয়ান কোথা থেকে তাকে দত্তক নিয়েছে বলে জিজ্ঞেস করলে সে ঠিকভাবে মনে করতে পারছিলেন না। তাই চুয়ান টাকার লোভ দেখিয়ে ওনার কাছে থেকে সত্যিটা জেনে নেয়। কিন্তু দংদংয়ের মা চুয়ানের কানে কি বললো সেটা দেখানো হয় না। তার মা চুয়ানের কানে কিছু বলার সাথে সাথে চুয়ান রেগে সেখান থেকে তার কারটা ফেলে চলে যায়। রাতে সাংওয়ান পরিবারে আজ পার্টি হচ্ছিল। দাদু আর চুয়ান দাঁড়িয়ে কাউর ওয়েট করছিল। তখন চুয়ান তার বাবাকে বলে, বাবা আমি আজ অনেক দিন পর আপনাকে এত আনন্দে দেখছি। বাবা বলেন, হ্যাঁ আজ ফাইনালি আমি তোমার সাথে ইয়নসুর এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছি। তোমাদের দুজনের জুড়ি খুব সুন্দর। চুয়ানও অনেক খুশি ছিল, তাই সে বলে, ইয়নসুর পরিবারের কেউ এখনো পর্যন্ত কেন আসেনি? তখন সার্ভেন্ট এসে চুয়ানের কানে বলে যে কেউ চুষিয়া নামের মেয়ে ভিতরে আসতে চাইছে। সে বলে তাকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেবে না। তখন ইয়নসু চুষিয়াকে সাথে নিয়ে ভিতরে আসে। তাদেরকে দেখে কাপল বলে মনে হচ্ছিল। চুয়ান তো এটা দেখে পুরো শকড হয়ে যায়। সে তাদের কাছে যেতে চাইলে বাবা তাকে ধরে বলেন, শান্ত হও। তখন ইয়নসুকে জিয়াউর বলা কথা মনে পড়ে যায় যে আমি তোমাকে আমার ছোট ভাই মনে করি। আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে নাও, তারা তাকে মেরে ফেলতে চায়। তখন ইয়নসু নিজের মনে বলে, চুষিয়া আমি তোমার সাথে ফেক এঙ্গেজমেন্ট করেই তোমাকে রক্ষা করতে পারবো। তারপর সে চুষিয়ার দিকে তাকিয়ে বলে, আমি চাই সবাইরা জানুক যে তুমি আমার। চুষিয়া বলে, আমি বুঝতে পারছি না। তখন ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেলে চুষিয়া সেদিকে তাকালে তখন ইয়নসু তার দিকে তাকিয়ে তার সাথে কাটানো সব কথাগুলো মনে করতে লাগে। তারপর তাকে টেনে নিজের কাছে এনে কিস করে দেয়। এসব দেখে চুয়ান তো অনেকটাই রেগে গেছিল। পরে তারা ঘরে আসলে ইয়নসুর বাবা তার উপরে রাগ করে চুষিয়াকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে ফেং দংদং। ইয়নসুর বাবা ইয়নসুর সেক্রেটারি যার নাম ইয়ন্তুন তাকে জিজ্ঞেস করে যে এসব আসলে কি হচ্ছে। ইয়ন্তুন বলে, অঙ্কল এটাই তো ভালো খবর, আপনি তো আমাকে ইয়নসুর জন্য ভালো এক মেয়ে খুঁজতে বলেছিলেন, আর এই সেই ভালো মেয়েটা। ইয়নসুর বাবা বলেন, হ্যাঁ আমি সেটা বলেছিলাম, কিন্তু এখন আমি সাংওয়ান পরিবারের সামনা করব কিভাবে? তারা কি আমার কথা বুঝতে পারবে? ইয়নসু বলে, বাবা এতে বোঝানোর কি আছে? এখন আমাদের পক্ষে তাদেরকে হারানো অসম্ভব নয়। তার বাবা বলেন, এখনও আমরা শত উপরে উঠিনি, তুমি এখনও ম্যাচিওর হওনি। ইয়নসু বলে, বাবা তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? তার বাবা বলেন, ইউন পরিবার সবসময় সত্যতার সাথে কাজ করে এসেছে। ইয়নসু বলে, বাবা আমিও সবসময় সত্যের সাথ দিয়েছি।
দেখতে গেলে আমরাও তাদের থেকে কোনো কিছুতে পিছনে নেই, তুমি চিন্তা করো না, আমি সামলিয়ে নেব। তখন তার বাবা উঠে যেতে লাগেন। এটা দেখে ইয়নসু ওনাকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি কোথায় যাচ্ছ? তার বাবা বলেন মিস্টার সাংওয়ানকে ক্ষমা চাইতে। এতটুকু বলে সে সেখান থেকে চলে যান। ইয়নসু দংদংয়ের দিকে তাকালে দুজন একে অপরের দিকে দেখে স্মাইল করে, কেননা সব কিছু তো তাদের ইচ্ছেতে হয়েছে। পরের দিন সকালে ইয়নসু আর দংদং কাজ করছিল, কিন্তু দংদং বুঝতে পারছিল না যে সে কী করবে। তখন তার নজর ইয়নসুর দিকে পড়ে। সে বসে কিছু শুনছিল। দংদং তার কাছে এসে বলে তুমি কি করছো? সে কিন্তু তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে ঠেলে নিজের ল্যাপটপে এনে কিছু চেক করতে লাগে। তারপর দংদংকে বলে আমি খুঁজে পেয়ে গেলাম যে তোমার বাবা তোমার জন্য কি রেখে গেছেন। দংদং এই কথাটা শুনে খুশি হয়ে ইয়নসুকে বলে ইউ আর সো গ্রেট। তারপর তাকে জড়িয়ে ধরে তার গালে কিস করে দেয়। এতে তো ইয়নসু পুরো শকড হয়ে গেছিল। তখনই তাদের পিছনে দাঁড়িয়ে থাকা ইয়নসুর বাবা তাদেরকে খেতে আসতে বলে সেখান থেকে চলে যান। ইয়নসু দংদংকে যেতে বললে সে বলে না আমি যাব না, আমাকে অকওয়ার্ড লাগছে। তখন ইয়নসুর বাবা তাকেও ব্রেকফাস্ট করতে আসতে বলেন। সে না গেলে ইয়নসু তাকে টেনে নিয়ে যায়। তারপর ব্রেকফাস্ট করার সময় ইয়নসুর বাবা দংদংকে জিজ্ঞেস করেন যে তুমি এই বিয়েতে রাজি তো? সে কিছু বলছে না দেখে ইয়নসু তাকে ধাক্কা দিলে সে বলে হ্যাঁ হ্যাঁ আমি সম্পূর্ণভাবে রাজি। তারপর তার বাবা ইয়নসুকে কোম্পানিতে গিয়ে তার আঙ্কেল আন্টের সাথে দেখা করতে বলেন আর বলেন তুমি সরাসরিভাবে তাদের সাথে কথা বলে নিও। ইয়নসু বলে ও নো, সাংওয়ান পরিবারের বিপক্ষে তাদেরকে বোঝানো অনেকটাই কঠিন। পরের দৃশ্যতে দেখানো হয় তার আন্ট আর আঙ্কেল তার উপর অনেক রাগ করছিলেন, তাকে বারে বারে মেরেও যাচ্ছিলেন, এটা বলে যে তুমি নিজের ইচ্ছে মতন কাজ কিভাবে করতে পারো। ইয়নসু বিরক্ত হয়ে বলে আমি এই কোম্পানির ডিরেক্টর, তাই আমাকে ধাক্কা দেওয়া বন্ধ করুন, নইলে আন্ট জিজ্ঞেস করেন নইলে তুমি কি করবে? ইয়নসু বলে আমি আমার ওয়াইফকে বলে দেবো। আন্ট বলে এটাই তো ভালো হবে। তখন দংদং তাদেরকে নিজের পরিচয় দিয়ে বলে আমি ফেং দংদং। আন্ট বলেন আমি আগে কখনো ফেং পরিবারের নাম শুনিনি, তুমি কি এখানে ইউন পরিবারের সম্পত্তির জন্য এসেছো? তবে ভালো হবে তুমি ইয়নসুকে ছেড়ে দাও, তুমি তাকে বিয়ে করার জন্য যোগ্য নও। দংদং বলে আমি এক সাধারণ ঘরের মেয়ে, আমার ইউন পরিবারের সম্পত্তির উপরে কোনো লোভ নেই, কিন্তু হ্যাঁ সাংওয়ান পরিবারের সাথে লড়াই করতে আমি আপনাদের হেল্প করতে পারবো। আঙ্কেল বলেন এটা সম্ভব নয়, তুমি মিথ্যা বলছো। তারপর সে তাদেরকে বোঝাতে লাগে যে মিস্টার লি যে মিস্টার জিয়াওর বেস্ট ফ্রেন্ড ছিলেন, কিন্তু মিস্টার জিয়াও মারা যাওয়ার পরও সে সাংওয়ান কোম্পানির সাথে নিজের কাজ করে যাচ্ছেন, কেননা সাংওয়ান পরিবার ওনাকে অনেক প্রফিট করতে হেল্প করছে। সবার আগে ওনাকে ইউন কোম্পানির সাথে কাজ করতে রাজি করাতে হবে। তখন ইয়নসু বলে কিন্তু সে এখন তার নাম বদলিয়ে জ্যাং জি রেখেছে। দংদং বলে কিন্তু আমরা ঠিকই তাকে খুঁজে বের করে নেব। তার এই আইডিয়াটা আঙ্কেল আন্টের সাথে সাথে ইয়নসুকেও অনেক ভালো লাগে, তাই তারা সবাইরাই হাততালি দিয়ে দংদংকে মোটিভেট করে। পরে তারা দুজন সাংওয়ান কোম্পানিতে এসে গেছিল মিস্টার লিকে খুঁজতে, কিন্তু তাদেরকে দেখে মিস্টার লি তো লুকিয়ে পালাতে ছিলেন। তখনই তাকে চিসি টেনে তার গলা টিপে ধরে জিজ্ঞেস করেন যে ইয়নসু তোমাকে কেন খুঁজছে, তুমি আমাদের থেকে লুকিয়ে তাদের হেল্প করছো না তো? মিস্টার লি বলে না না, আমি কেন তাদের হেল্প করব। চিসি এটা শুনে তার গলাটা ছেড়ে দিয়ে তাকে বলে তুমিও জিয়াওর ভালো বন্ধু ছিলে, তবে তাদের হেল্প করছো না কেন? তখন ইয়নসু সেখানে এসে বলে আমিও জিয়াওর ভালো বন্ধু। চিসি তাকে দেখে বলে তোমার সাহস হলো কিভাবে এখানে আসতে? তখন দংদং ইয়নসুকে ঝামেলা না করে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু চিসিকে তার বাবার নামে খারাপ করে কথা বলতে দেখে দংদং নিজেকে আর সামলিয়ে রাখতে পারে না, তাই সে চিসিকে চড় মেরে দেয় আর বলে তোমার সাহস কী করে হলো আমার বাবার নামে খারাপ করে বলতে? চিসি রেগে তাকে উল্টো চড় মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই ইয়নসু তার হাত ধরে বলে তোমার সাহস কী করে হলো আমার ওয়াইফের উপরে হাত তুলতে? তারপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর দেখানো হয় তারা দুজন মিস্টার লির সাথে কথা বলে। ইয়নসু ওনাকে চিন্তা না করতে বলেন যে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। মিস্টার লি দংদংকে জিজ্ঞেস করেন যে তুমি তো সাংওয়ান পরিবারের মেয়ে, তবে তাদের বিপক্ষে হয়ে ইউন পরিবারের হেল্প করছো কেন? সে বলে এটা আমার বাবার জন্য আমি করছি, আপনি কি আমার বাবার ডেথের ব্যাপারে কিছু জানেন? এদিকে দাদু আর চুয়ান জেনে গেছিলেন যে ইয়নসু মিস্টার লিকে খুঁজে পেয়ে গেছেন। এদিকে কিন্তু মিস্টার লি তাদের কথা শোনার মুডেই ছিলেন না, তাই দংদং ওনাকে ভয় দেখিয়ে বলে আপনি মার্কেটে প্রোডাক্টগুলো খুব কম দামে বিক্রি করছেন। এই কথার দিকে এখনও পর্যন্ত কারো নজর যায়নি, কেননা সেখানে সব নামি দামি বিজনেসম্যানরাই থাকেন। তাই আমরা যদি এই সত্যিটা ছড়িয়ে দেই তবে লোকরা আপনার ব্যাপারে সব কিছু সত্যিটাই জেনে যাবেন। তারপরও কি আপনার মনে হয় যে আপনি মার্কেটে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন? তারপর দংদং আর ইয়নসু মিস্টার লিকে এসব নিয়ে ভাবতে কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চুয়ান একটা মেয়ের সাথে কথা বলছিল, তার জন্য সে অনেক দামি জুয়েলারিও নিয়ে এসেছিল। তারপর বলে তোমাকে চুষিয়া হয়ে সাংওয়ান পরিবারে ফিরতে হবে। সেই মেয়েটা চুয়ানের কথায়ও রাজি হয়ে যায় এসব জুয়েলারিগুলো দেখে। এদিকে দাদু নকল চুষিয়ার কথা শুনে শকড হয়ে যায় যে এ আবার কোথা থেকে আসলো। সে এই কথাটা কাউকে না বলতে সেক্রেটারিকে বলেন। এদিকে দংদংকে কেউ কল করে বলে যে সাংওয়ান পরিবারের মেয়ে চুষিয়া ফিরে এসেছে। দংদং বলে হ্যাঁ ঠিক আছে, এসব আপনি আমাকে কেন বলছেন, আপনি কে? সে বলে আমি জানি তুমিই আসল চুষিয়া, তাই না? এটা শুনে দংদং তো পুরো শকড হয়ে যায়।
এপিসোডের শুরুতে দেখানো হয় দংদংকে কল করা মানুষটা আর কেউ নয়, সে তো মুফেং ছিল। সে দংদংকে বলে, আমি জানি তুমি আসল চুষিয়া, কিন্তু তোমার নাম ইউজ করে একটা আজানা মেয়ে সাংওয়ান পরিবারে এসে থাকতে শুরু করে দিয়েছে। তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারবো। দংদং বলে, সাংওয়ান পরিবারে কি হচ্ছে কি না হচ্ছে সেসব শুনতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু এটা জানতে চাই যে আমার বাবার সাথে কি হয়েছিল। তখন ইয়নসু তার পিছনে এসে সব কথাগুলো শুনে তার হাতের থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে বলে, হতে পারে তার কোনো অবজেকশন না থাকে, কিন্তু আমার আছে। সবার আগে তুমি আমাকে এটা বলো যে এত রাতে আমার ফিয়ন্সেকে কল করার পারমিশন তোমাকে কে দিয়েছে? মুফেং বলে, ইয়নসু ভাই। তখন ইয়নসু বলে, কে তোমার ভাই? আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তুমি আমাকে অঙ্কল বলে ডাকো। তুমি দংদংয়ের সাথে দেখা করতে চাইছো তাই না? তবে ঠিক আছে, কাল তুমি তোমার বাবাকেও সাথে নিয়ে আসবে, আমরা দেখা করতে হবে। এদিকে কিন্তু ইয়নসু দংদংয়ের কথাগুলো শুনে হাসছিল, কেননা সে বুঝতে পেরে গেছিল যে ইয়নসু জেলাসি ফিল করছে, না হলে সে এত বেশি অ্যাক্টিং করতো না। ইয়নসু মুফেংকে এতটুকু বলে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে তার কলটা কেটে সোজা তার নম্বরকেই ব্লক করে দেয়। দংদং জিজ্ঞেস করে, তুমি মুফেংকে এত বেশি ঘৃণা কেন করছো? সে তো সেমন কোনো খারাপ কথা বলিনি, সে তো শুধু আমাদের হেল্প করতে চেয়েছিল। ইয়নসু বলে, এই বাপ ছেলে দুজন যত ভালো দেখানোর চেষ্টা করছে, আসলে কিন্তু তারা সেতটা বেশি ভালো নয়। সে এতক্ষণ ধরে তোমার সাথে কি কথা বলছিল? দংদং বলে, সেমন কোনো জরুরি কথা ছিল না, সে শুধু কাল আমার সাথে দেখা করার কথা বলছিল। ইয়নসু বলে, ঠিক আছে, আমিও কাল তোমার সাথে যাব। এখন অনেক রাত হয়ে গিয়েছে, তুমি গিয়ে আমার রুমেই ঘুমিয়ে পড়ো। দংদং ঘুমোতে চলে গেলে ইয়নসুও সেখানে থাকা সোফায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মুফেং নিজের সাথে নিজের বাবাকে নিয়ে এসেছিল তাদের সাথে দেখা করতে। দংদং জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের সাহায্য করবে? কেননা আমরা জানি যে এসবের মাস্টারমাইন্ড জুয়ান, সে শুধু তার ফায়দার জন্য তোমাদেরকে ইউজ করছে। তার দরকার শেষ হয়ে গেলে সে তোমাদেরকেও বাদ দেবে না। সে একটা অজানা মেয়েকে চুষিয়া বানিয়ে সাংওয়ান পরিবারে নিয়ে এসেছে, কিন্তু তোমরা হয়তো জানো যে আসল চুষিয়া আমি। আর আমি এই কথাটাও জানি যে চুয়ান তার প্ল্যানিংয়ের ব্যাপারে তোমাদেরকেও কিছু বলে থাকবে না। তখন মুফেং বলে, তবে তোমাদের আগের প্ল্যানিংটা কি? কিন্তু মুফেংয়ের বাবা বলেন, এসব তুমি বলছো, হয়তো তুমি আমাদেরকে নিজের সাইডে আনার জন্য এইসব মিথ্যা বলতে থাকো। ইয়নসু বলে, ঠিক আছে, ইচ্ছা থাকলে বিশ্বাস করো, নত নাই, আমরা তোমাদেরকে কোনো কিছুর জন্য ফোর্স করব না। তারপর সেখান থেকে উঠে তারা চলে যায়। রাতে মুফেংয়ের বাবা চুয়ানের সাথে দেখা করতে এসেছিলেন। এখানে থেকে বোঝা যায় যে সেও চুয়ানের সাথে মিলে কাজ করছেন। সে বলেন, আজকে চুষিয়া আমার সাথে দেখা করতে এসেছিল, ইউন পরিবার তার পুরো সপোর্টে আছে। এমন যেন না হয় যে এত বছর আমরা যে গোপন কথাটা লুকিয়ে রেখেছিলাম সেটা সবার সামনে চলে আসবে। চুয়ান বলে, চিন্তা করো না, ইউন পরিবার যত চেষ্টা করুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইয়নসু আমার ভালোবাসার মানুষ হতে পারে, এটা সত্যি, কিন্তু টাকা তার চেয়েও আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য দরকার পড়লে তারও ক্ষতি করতে আমি পিছিয়ে যাব না। আমরা যেভাবে মিলে জিয়াওকে আমাদের রাস্তা থেকে সরিয়েছিলাম ঠিক সেভাবেই চুষিয়াকেও সরিয়ে দেব। তারপর তো সব কিছু আমাদের হয়ে যাবে। এমনিতেও বাবার অনেক বয়স হয়ে গেছে, সেও বেশি দিন বাঁচবেন না। তারপর তো সব কিছু এমনিতেও আমাদেরই হয়ে যাবে। পরের দিন সকাল সকাল দেখানো হয় নকল চুষিয়া চাকরের সাথে মোটেও ভালো ব্যবহার করছিল না, সে তাদের উপর অনেক চেঁচামেচি করছিল। তখনই দাদু এসে জিজ্ঞেস করেন যে এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? সে বলে, দাদু, সেমন কিছু জরুরি কথা নয়, তুমি তো আমাকে বলেছিলে যে আজকে তুমি আমাকে কোম্পানিতে বেড়াতে নিয়ে যাবে। কেমন হবে আমি কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে গেলে? দাদু বলেন, বড় পোস্টে থাকাটা এত সহজ কথা নয়, তার জন্য হাজার হাজার লোকেদের সাথে কথা বলে ডিল করতে হয়। এসব তুমি পারবে? সে বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি, আমি তো শুধু মজা করছিলাম, আসলে এই পোস্ট আমি আমার আন্টকে দিতে বলছিলাম। দাদু জিজ্ঞেস করেন যে তোমাকে এমন কেন লাগছে যে এই পজিশনটা শুধু তোমার আন্টই সামলাতে পারবে? সে বলেন, আমার মনে আছে আমি ছোট থাকতেই সে আমাকে অনেক ভালোবাসতেন, আমার অনেক কেয়ারও করতেন, তাই বাবার পর সেই কোম্পানিকে ভালোভাবে চালাতে পারবেন। দাদু হেসে বলেন, তুমি তো অনেক ভালোভাবে কথা বলছো, তবে চেষ্টা করো চাকরদের সাথেও ভালোভাবে কথা বলতে, কেননা তারা 10 বছর থেকেও বেশি এখানে কাজ করছেন, তারা পুরো আমাদের পরিবারের মতনই। তারপর নিজে সেক্রেটারিকে বলেন যে চুষিয়াকে কোম্পানি দেখাতে নিয়ে যাও। এদিকে কিন্তু ইয়নসু অনেক চিন্তিত ছিল দংদংকে নিয়ে, কেননা সে কিছু না বলে কোথায় যেন চলে গেছে, এমনকি তার ফোনও লাগছিল না। ইয়ন্তুন তাকে অনেকবার কল করার চেষ্টা করছিল, কিন্তু তার ফোনই মোটে লাগছিল না। তখন ইয়নসু ইয়ন্তনকে জিজ্ঞেস করে যে সে কি যাওয়ার আগে তোমাকে কিছু বলে গেছিল? সে বলে, হ্যাঁ, সে বলেছিলেন যে সে কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছেন। ইয়নসু বলে, হয়তো সে মিস্টার লির সাথে দেখা করতে গিয়েছে, কেননা আমার সে মানুষটার উপরে মোটেও বিশ্বাস নেই। তুমি তাকে কল করতে থাকো, আমি তাকে খুঁজতে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায়। এদিকে কিন্তু দংদং মিস্টার লির সাথে দেখা করতে এসেছিল। মিস্টার লি ও দংদংয়ের সাথে কোঅপারেট করার জন্য রাজি হয়ে গেছিলেন। সে কিন্তু নিজে না, সে নিজে সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। মিস্টার লি সেক্রেটারি বলে, বসকে তোমাদের আইডিয়া খুব ভালো লেগেছে, সে বলেছেন যে সে তোমাদের সাথে মিলে কাজ করবেন। দংদং তাকে ধন্যবাদ জানালে সে সেখান থেকে চলে যায়। এদিকে কিন্তু দুটো লোক লুকিয়ে দংদংয়ের উপর নজর রাখছিল আর নিজেদের ভিতরে কিছু কথা বলছিল। দংদং যাওয়ার সময় সে দুটো লোক তার পিছু করতে লাগে। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যে তারা দংদংয়ের কোনো ক্ষতি করতেই এসেছে। তখনই ফাইনালি অন্তুনের কল লেগে যায়।
সে জিজ্ঞেস করে দংদং আপনি কোথায়? বস আপনার জন্য অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন। দংদং বলে টেনশন নিও না, আমি ঠিক আছি। তুমি ইয়নসুকে কল করে ঘরে ডেকে নাও, আমিও এক্ষুনি পৌঁছাচ্ছি। তখনই ইয়নসু এসে সে দুটো লোককে পাশে টেনে নিয়ে যায় আর তাদেরকে অনেক মারতে লাগে। দংদংকে কিছু ফিল তো হচ্ছিল, কিন্তু সে পিছনে কাউকে দেখতে না পেরে চলে যায়। এদিকে ইয়নসু তাদেরকে মেরে ঘরের দিকে ফিরে যায়। ইয়নসু নিজের রুমে এসে দংদং আসার অপেক্ষা করছিল। তার মুখে অনেক চোট লেগেছিল। তখন দংদং আসছে বলে সে জানতে পারলে সে নিজের মুখকে চাদর দিয়ে লুকিয়ে নেয়। আসলে সে দংদংকে নিজের মুখ দেখাতে চেয়েছিল না। ইয়নসু তাকে বলে তুমি এখানে কেন এসেছো? অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমোতে যাচ্ছিলাম। দংদং কিন্তু তাকে এইভাবে দেখে জিজ্ঞেস করে তুমি আমার কাছে থেকে কেন নিজের মুখটা লুকিয়ে রেখেছো? তুমি কি আমার থেকে কিছু লুকোছো? আমার দিকে তাকাও বলেই সে চাদরটা টানতে লাগে। ইয়নসু তো অনেক চেষ্টা করছিল যে দংদং যেন তাকে না দেখুক, কিন্তু শেষে দংদং দেখে ফেলে আর বলে তুমি এত আহত হলে কিভাবে? সে বলে বেশি কিছু হয়নি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু দংদং বুঝতে পেরে গেছিল যে সে এত আহত হলো কিভাবে। এসব ভেবে দংদং তার মুখকে আলাদা দিকে ফিরিয়ে কাঁদতে লাগে। ইয়নসু তাকে কাঁদতে দেখে টেনে তার দিকে মুখ ফিরিয়ে বলে তুমি কান্না করছো কেন? আমি তো বললাম যে আমি ভালো আছি, আমি তোমাকে এসবের জন্য দোষ দিচ্ছি না, প্লিজ কান্না বন্ধ করো। তখন দংদং ইয়নসুর সাথে কাটানো কথাগুলো মনে করতে লাগে যে ইয়নসু শুরু থেকেই সব সময় আমাকে প্রোটেক্ট করেছে, আমার কারণেই তাকে এখন সবাইরা নিজের শত্রু মনে করছে, কিন্তু এত সব পরও সে কখনো আমাকে দোষ দেয়নি। সে এসব ভেবে নেওয়ার পরে কিছু না বুঝে সুঝেই সোজা ইয়নসুকে কিস করে দেয়, কেননা সেও এখন ইয়নসুকে লাইক করা শুরু করে দিয়েছিল। ইয়নসুর মনে তো আগে থেকেই তার জন্য ফিলিংস ছিল, কিন্তু সে বলতে পারছিল না। কিস করে নেওয়ার পর সে দূরে সরে বলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। বলেই সে উঠতে গেলে ইয়নসু তাকে টেনে খাটে শুইয়ে দেয় আর তাকে উল্টো কিস করতে লাগে। তারপর তো দুজনের রোমান্স শুরু হয়ে যায়। এদিকে জুয়ান নকল চুষিয়াকে বোঝাতে ছিল যে দাদু তোমার বিয়ে করাতে চেয়েছেন, তুমি তাদের মধ্যে এই ছেলেটাকেই বিয়ের জন্য হ্যাঁ বলবে। সে ছবি দেখে বলে এ তো দেখতে অনেক খারাপ। জুয়ান বলে আবার বলো তো তুমি কি বললে? সে মেয়েটা ভয়তে বলে হ্যাঁ আমি বুঝে গেছি, এটা আমাদের প্ল্যানিংয়ের একটা পার্ট। এরপর আমাদেরকে কি করতে হবে? জুয়ান বলে এসব নিয়ে তোমার ভাবতে হবে না, এবার তুমি এখান থেকে যাও। সে চলে যাওয়ার পর দাদু সেক্রেটারি জুয়ানকে বলে আমাদেরকে তাড়াতাড়ি কিছু করতে হবে, তুমি তো জানোই যে আমাদের কোম্পানির স্টকস কম হয়ে যাচ্ছে। জুয়ান বলে টেনশন নিও না, আমরা যা করতে চাই সেই কাজটা করার সময় খুব তাড়াতাড়ি চলে আসছে। এসবের জন্যই তো আমরা জিয়াওকে মেরে ফেলেছিলাম। এখানে এটাও বোঝা যায় যে এসবে দাদু সেক্রেটারিও সামিল রয়েছে। এদিকে কিন্তু নকল চুষিয়া জেনে জেনেই তার পর্সটাকে সেখানে রেখে চলে গেছিল। আসলে সে পর্স এসে এটা রেকর্ডও রেখেছিল আর তাদের সব কথা রেকর্ড হচ্ছিল। তখনই ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে চুষিয়া জিয়ার রুম পরিষ্কার করার সময় তার পুরনো জিনিসগুলো সব ফেলে দিচ্ছিল। তখন দংদং চাকরে বেশে এসে তাকে বলে এসব জিনিসগুলোকে হাত লাগাবে না, কেননা আমিই আসল চুষিয়া। জুয়ান শুধু তোমাকে ইউজ করছে, তোমার কাজ শেষ হয়ে গেলে সে তোমাকেও শান্তিতে থাকতে দেবে না, হয়তো মেরে ফেলতেও পারে। তাই ভালো হবে তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও। এটা একটা রিমোট কন্ট্রোল রেকর্ডার, তাই এটাকে কিছুতে পেঁচিয়ে তোমার পার্সে রেখে নেবা, তারপর আমাকে রেকর্ডিংগুলো সেন্ড করে দেবা। এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে দিতে রাজি। সিন প্রেজেন্টে আসলে সেক্রেটারি জুয়ানের হাত ধরে বলে সব কিছু আমাদের হয়ে যাওয়ার পর তুমি আমাকে ভুলে যাবে না তো? জুয়ান বলে না, টেনশন নিও না, আগে চুষিয়ার ঝামেলাটা শেষ হোক, তারপর এ নিয়ে কথা বলতে হবে। এদিকে কিন্তু তাদের সব কথা ইয়নসু আর দংদং শুনছিল। দংদং তাদের কথা শুনে বলে তবে সেক্রেটারি ও জুয়ানের সাথে মিলে কাজ করছে। ইয়নসু বলে আমাদেরকে তাড়াহুড়ো করে কিছু করতে হবে না, কেননা তাদের কথা থেকে বোঝা যাচ্ছিল যে তৃতীয় মানুষও তাদের সাথে আছে, কিন্তু সে কে হতে পারে? মুফেংয়ের বাবা নয় তো? দংদং বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু সে মানুষটা মুফেংয়ের বাবা কিভাবে হতে পারেন? সেই তো আমাদেরকে বলেছিলেন যে সেলিব্রেশন পার্টি শেষ হওয়ার পর বাবা যখন রুমে এসেছিলেন সে পুরো ঠিক ছিলেন, কিন্তু ওনার সাথে একটা মেয়েও ছিল। আর এই কথাটা মিডিয়ার কানেও পড়ে গেছিল। দংদং আবারও বলে সে পার্টিতে তো সবাইরাই ছিলেন, কিন্তু তুমি কোথায় ছিলে? ইয়নসু তাকে কিছু বলতো তার আগেই তার সেক্রেটারি ইয়ন্তুন এসে বলে আপনার বাবা এসে গেছেন আর আপনাকে খুঁজছেন। কিন্তু ইয়নসুকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু না কিছু তো জানেই। পরে তারা তার বাবার সাথে দেখা করতে এসে দেখেন তার বাবা তো পুরো ড্রাঙ্ক ছিলেন। ইয়নসু জিজ্ঞেস করেন বাবা আপনি এত ড্রিঙ্ক কেন করেছেন? বাবা বলেন আজকে আমার জন্য খুশির দিন, তাই আমি ড্রিঙ্ক করেছি। সাংগুয়ান কোম্পানির অনেকগুলো শেয়ার হোল্ডার আজকে আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন। ইয়নসু বলে আমরা এটাই তো চেয়েছিলাম। ইয়নসুর বাবা দংদংকে জিজ্ঞেস করেন যে তুমি এসব করলে কিভাবে? দংদং বলে আঙ্কাল আমাকে ক্ষমা করে দেবেন, আমিও আপনাকে একটা কথা মিথ্যে বলেছি। তারপর দাঁড়িয়ে বলে আমি সাংগুয়ান পরিবারের মিস্টার জিয়াওর মেয়ে চুষিয়া। বাবা তো এটা শুনে পুরো শকড হয়ে যান যে সাংগুয়ান পরিবারের মেয়ে আমাদের এত হেল্প কেন করছে। এপিসোডের শুরুতে দেখানো হয়
পরের দিন সকাল সকাল কোম্পানির দুটো এমপ্লয়ি এসে সেক্রেটারিকে বলেন যে এখন কোম্পানির অবস্থা ভালো নেই, সব শেয়ার হোল্ডাররা আমাদেরকে ছেড়ে ইউন কোম্পানির সাথে কাজ করার ডিসিশন নিয়েছেন। সেক্রেটারি জিজ্ঞেস করে যে ইউনসু এত ট্যালেন্টেড হলো কিভাবে। এমপ্লয়ি বলে এসব ইউনসু নয়, কোনো এক মেয়ে করছে, আর সেই মেয়েটা হয়তো তার ফিয়ন্সেই। সে বুঝতে পেরে যায় যে এসব দংদঙ্গেরই কাজ। তখন নকল চুষিয়া বলে এসব ম্যাটার আন্টিকে সামলাতে দাও। সেক্রেটারি এমপ্লয়িগুলোকে চুষিয়া নামে প্রপার্টি পেপার বানাতে বলেন, কেননা বিয়ের পর তাকে তার ভাগের প্রপার্টিও দিয়ে দেওয়া হবে। তখন নকল চুষিয়া বলে ওঠে যে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। তখনই তাদের পিছনে দাদু এসে বলেন পরিবারে থাকা সব সদস্যদেরকে নিজের পরিবারের হেল্প করতে হবে, এটা তোমার উপরেও লাগু হচ্ছে। নকল চুষিয়া ঠিক আছে বললে দাদু এই বিয়ের সমস্ত দায়িত্ব চুয়ানা সেক্রেটারিকে সামলাতে বলে সেখান থেকে চলে যায়। দাদু চলে যাওয়ার পর সেক্রেটারি চুয়ানকে বলে সব কিছু তো আমাদের হিসাবেই চলছে। চুয়ান বলে এসব বসের জন্য সম্ভব হয়েছে, আসল চুষিয়াকে আমাদের সাথে মোকাবেলা করতে দাও। পরে সেক্রেটারি দাদুকে সব শেয়ার হোল্ডারের ইনফরমেশন দিচ্ছিল, কারা কারা ইউন কোম্পানির সাথে হাত মিলিয়ে নিয়েছে। দাদু বলেন ইয়নসু এত ট্যালেন্টেড হলো কবে থেকে। সেক্রেটারি বলে ইয়নসু একা কখনো এত সব করতে পারতো না, এসব তো সে চাকর মেয়ে দংদঙ্গেরই কাজ। দাদু কিন্তু কিছু বুঝতে পারছিলেন না যে সে এখন কি করবে। নকল চুষিয়া দাদু কাছে এসে বলে দাদু আমি আসল চুষিয়া নয়, দংদঙ্গি হচ্ছে আসল চুষিয়া। দাদু অবাক হয়ে তাকে বলেন তুমি আসল চুষিয়া নও, তবে তুমি এই ঘরে আসলে কি করে, আর তুমি আমাকে এসব কেন বলছো। সে বলে আমাকে এসব করতে চুয়ান বাধ্য করেছিলেন, সে অনেক খারাপ এক মেয়ে। সে আমাকে এই খাবারটা দিয়ে বলেছেন যে যেভাবে হোক না কেন আপনাকে খাইয়ে দিতে, এতে নিশ্চয়ই বিষ মিশানো রয়েছে, তুমি এই খাবারটা খাবা না। আমি চুষিয়ার সাইডে আছি, সে তাড়াতাড়ি চুয়ানের সব সত্যিগুলো সবার সামনে নিয়ে আসবে। তখন সেক্রেটারি চুয়ান এসে দাদুকে বলেন তবে তুমি সব সত্যিটা জেনে গেলে। দাদু জিজ্ঞেস করেন তুমি এসব কেন করছো, তুমি আসলে কি চাও। চুয়ান বলে এসব সম্পত্তিকে বাদ দিয়ে আমি আর কি চাবো, এখন তুমি কোম্পানি আর ঘরকে কন্ট্রোল করতে পারবে না, কেননা সব কিছু আমার হাতে এসে গেছে। সেক্রেটারি বলেন আপনি এই পেপারে সাইন করে নিন, কেননা আপনার পর চুয়ানই সব কিছুর মালিক হবে। চুয়ান বলে এই দিনের জন্যই আমি অনেক কষ্ট করেছি, চুষিয়াকেও পরিবারের থেকে বের করে দিয়েছি। দাদু হেসে বলেন তোমার মনে হচ্ছে এসব তোমার হিসাবে হচ্ছে। সেক্রেটারি বলে আপনি এখান থেকে সুস্থভাবে বের হতে চাইলে এই পেপারে সাইন করে নিন, না হলে আপনার সাথেও তাই করা হবে যা আপনার ছেলের সাথে করা হয়েছিল। এদিকে কিন্তু দংদং মানে আসল চুষিয়া মোফেংয়ের বাবার সাথে দেখা করতে এসেছিল। মোফেংয়ের বাবা বলেন এখন থেকে আমি তোমার হেল্প করব, কেননা চুয়ান আমাকে সেত প্রফিট দিচ্ছে না যতটা আমার প্রয়োজন। আসলে সে ডবল গেম খেলছিলেন, এদিকে চুষিয়ার সাথে হয়ে কথা বলছিলেন আর অপরদিকে চুয়ানের হয়ে কথা বলছিলেন। চুষিয়া বলে এখন তো আমরা পার্টনার হয়ে গেছি, তবে আপনি এবার আমাকে সব কিছু সত্যি করে বলুন, সেদিন রাতেই আসলে কি হয়েছিল। আমি সব কিছু সত্যি জানতে চাই। মোফেংয়ের বাবা বলেন সেদিন পার্টিতে আমি জিয়াও তার ওয়াইফ আর ইয়নসু বসে ড্রিঙ্ক করছিলাম, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানেই বোঝা যায় যে গত রাতে যখন চুষিয়া ইয়নসুকে জিজ্ঞেস করেছিল যে সেদিন রাতে তুমি কোথায় ছিলে, তাই জন্য ইয়নসু সেদিন তাকে কিছু বলতে পেরেছিল না। সাংগুয়ান কোম্পানিতে সেলিব্রেশন পার্টি চলছিল আর ইয়নসু জিয়াওকে কংগ্রেস জানাতে এসেছিল। অল্প ড্রিঙ্ক করার পরে জিয়াও পুরো মাতাল হয়ে যায়, তাই জিয়াওর ওয়াইফ ইয়নসুকে বলে তুমি কি ওনাকে একটু রুম পর্যন্ত এগিয়ে দিতে পারবে, সে একটু রেস্ট করে নেবেন। ইয়নসু ওনাকে রুমে নিয়ে যায়। প্রেজেন্টে চুষিয়া জিজ্ঞেস করে কিন্তু ওনাকে রুমে পর্যন্ত নিয়ে কে গেছিল। মোফেংয়ের বাবা বলেন ইয়নসুই নিয়ে গেছিল। চুষিয়া তো এটা শুনে পুরো শকড হয়ে যায় যে ইয়নসু এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রেখেছে। পরে চুষিয়া ঘরে আসলে দেখে ইয়নসুও তার অপেক্ষায় বসে আছে। চুষিয়া এসে ইয়নসুকে বলে তুমি কি জানতে চাও না যে মোফেংয়ের বাবা আমাকে কি বললেন। ইয়নসু বলে আমি জানি সে কি বলেছেন, এখন তুমি আমাকে মিথ্যাবাদী বলে মনে করতে থাকবে, কিন্তু আমি একটা কথাই তোমাকে বলতে চাই যে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। চুষিয়া বলে ক্ষমা চেয়ে নিলে কি সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার সামনে এমন দেখাও যেমনি তুমি আমার বাবার হেল্প করছো, কিন্তু আসলে তো তুমি সেদিনের হোটেলে সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলি সব ডিলিট করিয়েছিলে, কেননা সেই হোটেলে শেয়ার হোল্ডার শুধু তুমি ছিলে। তুমি আমার বাবাকে ফসানোর চেষ্টা করেছিলে, আর সে আজানা মেয়েকেও জেনে জেনে আমার বাবার কাছে পাঠিয়েছিলে। আগের থেকে সেই ঘরে তুমি ক্যামেরাও ফিক্স করে রেখেছিলে, তারপর সেই রুমে রিপোর্টারও পাঠিয়েছিলে, যার ফলে ওনার নাম খারাপ করতে পারো। এতে লাভ তো শুধু তোমারই হতো, কম্পিটিশন করার জন্য যে আর কেউ তোমার সাথে থাকতো না। ইয়নসু বলে তুমি ভুল বুঝছো, এখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছুই করতে পারবো না, কেননা আমার কাছে কিছু প্রমাণই নেই। আমি যদি বলবো যে আমি কিছু করিনি তবে কি তুমি আমার কথা বিশ্বাস করবে। চুষিয়া বলে হ্যাঁ আমি শুনতে চাই যে সত্যিটা কি। ইয়নসু বলে আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি নষ্ট করেছিলাম, এটা সত্যি, কিন্তু এসব আমি শুধু তোমার বাবার জন্যই করেছিলাম, আর আমি সে মেয়েটাকেও জানতাম না। চুষিয়া এখন কিছু বোঝার কন্ডিশনেই ছিল না, তাই সে বলে না তুমি মিথ্যা বলছো, তুমি শুধু নিজের লাভের জন্য আমারও ইউজ করেছিলে, যার ফলে তুমি সাংবান কোম্পানিকে হারাতে পারো। ইয়নসু বলে তুমি আমার চোখে চোখ মিলিয়ে বলো তো যে আমি তোমার ইউজ করেছিলাম নিজের ফায়দার জন্য। চুষিয়া আর তাকে কিছু না বলে তাকে ঠেলে দিয়ে ভিতরে এসে নিজের ব্যাগ গুছাতে লাগে। ইয়নসু এসে তাকে সেমনটা করতে বারণ করে বলে কি পাগল হয়ে গেছো, শান্ত হও, একবার আমার কথা তো শোনো। চুষিয়া বলে শান্ত আমি কিভাবে হব বলো, যার উপরে সবচেয়ে বেশি আমি বিশ্বাস করেছিলাম সেই তো আমাকে মিথ্যা বলছিল এতদিন ধরে। ইয়নসু তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমার কথা তো শোনো।
একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। চুষিয়া তার হাতে কামড় দিয়ে সেখান থেকে এটা বলে চলে যায় যে আজকের পরে থেকে আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর আমাকে ফলোও করবে না, আর আমার সাথে কন্ট্যাক্ট করারও কোনো চেষ্টা করবে না। তারপর নিজের লগেজ নিয়ে বেরিয়ে যায়। ইয়নসু তখন কাউকে কল করে বলে আমার জন্য তুমি মুফেংয়ের উপর নজর রাখো। চুষিয়া বাইরে আসলে মুফেং তাকে দেখে তার কাছে আসে। চুষিয়া জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সে বলে আমি তোমার আর ইয়নসুর মধ্যে হওয়া ঝগড়ার ব্যাপারে সব কিছু জানি, আর বাইরে থেকে আমি সব শুনতেও পেয়েছি, তাই আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। চুষিয়া বলে আমি ভালো আছি। মুফেং বলে এখন তুমি এখানে আর থাকতে চাও না, তবে আমার সাথে এসো। বলেই তার গালে হাত রাখলে চুষিয়া তার হাত সরিয়ে বলে দূরে সরো। সে বলে ইয়নসু এত সব করার পরও কি তুমি তাকে আর এক চান্স দিতে চাও? চুষিয়া তাকে এটা বলে যেতে লাগে যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মুফেং বলে কোথায় যাচ্ছ? সে বলে আমি আমার মাকে নিয়ে এখান থেকে দূরে চলে যেতে চাই, আমি আর কিছুই জানতে চাই না। মুফেং তার হাত টেনে ধরে বলে তবে আমার কি হবে? চুষিয়া তার হাত ছাড়তে বললে সে বলে তুমি কোথায়ও যাবে না। চুষিয়া কিছু বুঝতে না পারলে সে ভালোভাবে বুঝিয়ে তাকে বলে যে তুমি যদি তোমার মাকে সুস্থভাবে দেখতে চাও তবে তুমি আমার সাথে চলো। চুষিয়া তো এটা শুনে পুরো অবাক হয়ে বলে তুমি আমার মার সাথে কি করেছো? মুফেং তাকে জড়িয়ে ধরে বলে আপাতত সে এখন ভালো আছেন, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে হয়তো ওনাকে আর কখনো দেখতে পারবে না। তারপর নিজের গার্ডকে তাকে নিয়ে যেতে বলে দেয়। এর মানে মুফেংও চুয়ানের সাইডে। পরে ইয়নসুর কাছে তার বাবার ইয়ন্তুন আসে তার বাবাকে জিজ্ঞেস করেন যে বাবা ওয়াং পরিবারের ব্যাপারে আপনি কিছু জানেন? তার বাবা বলেন সে অনেক বছর ধরে সাংওয়ান পরিবারের সাথে কাজ করে এসেছে, শুধু এতটুকুই নয় সে এখন ভালো এক মানুষের মধ্যেও পরিচিত। কিন্তু কি হয়েছে? সে কিছু না বললে বাবা বুঝে যান যে ওনার ছেলে চুষিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তাই সে ওনার ছেলেকে বলেন যে আমি এসবের ব্যাপারে কিছুই জানতে চাই না, তুমি আমার ঘরের বউকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। ইয়নসু বলে আমি সেটাই তো চেষ্টা করছি। তখন ইয়নসুর কিছু পুরনো কথা মনে পড়লে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন জিয়াওকে ইয়নসু নিয়ে যাওয়ার সময় সে রুমে না গিয়ে সিঁড়িতে বসে পড়েছিল আর রুমে যাবে না বলে বারণ করছিল। তখন মুফেংয়ের বাবা এসে ইয়নসুকে বলছিল যে ইয়নসু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কেননা মিস্টার সাংওয়ান আমার সাথে কন্ট্রাক্ট সাইন করবে না বলে বারণ করে দিয়েছেন। তুমি কি এসবে আমার হেল্প করতে পারবে? ইয়নসু হ্যাঁ বললে জানা যায় যে মুফেংয়ের বাবা জেনে জেনেই তার সাথে কথা বলতে বলতে তাকে নিচে নিয়ে এসেছিল। তখনই একটা মেয়ে এসে জিয়াওকে ও রুমে নিয়ে চলে যায়। প্রেজেন্টে ইয়নসু বলে এখন আমার মুফেংয়ের বাবার উপরে সম্পূর্ণ সন্দেহ হচ্ছে। সে অনেক বছর ধরে সাংওয়ান পরিবারের সাথে কাজ করে এসেছেন, তাদের মধ্যে সম্পর্ক এখনও পর্যন্ত ভালো আছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? জিয়াও আমাকে যে রেকর্ডারটা দিয়েছিল সেতে থাকা সব ছবিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি মুফেংয়ের বাবার ছবিকে দেখে খুব ভালো করে চিনতে পেরেছি। বাবা বলেন আমাকে দেখাও একবার, আমি স্ক্যান করার চেষ্টা করছি। এদিকে কিন্তু মুফেংয়ের বাবা চুয়ানকে বলছিলেন যে আমরা এত বছর ধরে যেটা পাওয়ার জন্য এত কিছু করলাম, সবার শেষে সব কিছু আমাদেরই হতে চলেছে। চুয়ান বলে হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মুফেং কোথায়? ততক্ষণে মুফেং চুষিয়াকে নিয়ে এসে গেছিল। চুষিয়া তাদেরকে দেখে দাদুর ব্যাপার জিজ্ঞেস করলে মুফেং বলে এখন সাংওয়ান পরিবারের সমস্ত কন্ট্রোল মিস চুয়ানের হাতে। এখন তোমার কাছে দুটো চয়েস আছে, প্রথমটা আমাকে বিয়ে করে চুয়ানের হেল্প করো, আর দ্বিতীয়টা হলো তুমি আমাদের কথা না শুনলে আমরাও তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। সে বিয়ের জন্য বারণ করলে চুয়ান তাকে তার দাদু আর মাকে নিয়ে ব্ল্যাকমেল করে বলে তোমাকে বিয়ে করতেই হবে, না হলে তো তুমি জানো তাদের অবস্থা কি হবে। চুষিয়া তার মাকে দেখতে চাইলে চুয়ান বলে ঠিক আছে, কাল আমি ওনার সাথে তোমার দেখা করিয়ে দেবো। চুষিয়া এটা শুনে সেখান থেকে চলে যায়। এপিসোডের শুরুতে দেখানো ইয়নসুর বাবা স্ক্যান করে নিয়েছিলেন। পরের দিন চুয়ান চুষিয়াকে তার মার সাথে দেখা করতে নিয়ে এসেছিল। সে তার মার কাছে এসে বলে মা তুমি ঠিক আছো তো? তারা তোমার কোনো ক্ষতি করেনি তো? চুয়ান বলে এখনো পর্যন্ত কিছু করিনি, কিন্তু তুমি আমাদের কথায় রাজি না হলে হয়তো করতে পারি। চুষিয়া বলে আমি সব সম্পত্তি তোমার নামে করে দিলে আমাদেরকে ছেড়ে দেবে তো? আমি সত্যিই বলছি আমি আমার মাকে নিয়ে শহর ছেড়েই চলে যাব। চুয়ান বলে না, তোমাকে মুফেংকে বিয়ে করে আমার বউ হতে হবে। চুষিয়া তো এটা শুনে শকড হয়ে যায় যে মুফেং কি তোমার ছেলে? তুমি কি সেক্রেটারিকে ভালোবাসো না? সে বলে তাকে তো আমি শুধু ব্যবহার করেছিলাম। এদিকে দেখানো হয় দাদুকে তারা একটা রুমে বন্দি করে রেখেছিল, চাকররাও ওনার সাথে ভালো ব্যবহার করছিল না। তখন মুফেং এসে বলে আমাদেরকে কন্ট্রোল করা মানুষটা এখন নিজেই অন্যর কন্ট্রোলে আছে। আমি এখানে এটা বলতে এসেছি যে কাল আমি চুষিয়াকে বিয়ে করছি। দাদু এসব জেনেও কিছু করার অবস্থায় ছিলেন না, তাই সে শুধু চুষিয়ার জন্য মন কষ্ট করছিলেন। মুফেং সেখান থেকে এসে একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন ইয়নসু এসে তার কলার টেনে ধরে জিজ্ঞেস করে যে চুষিয়া কোথায়। সে অনেক রেগেছিল। মুফেং হেসে বলে ধৈর্য রাখো, এত অস্থির কেন হচ্ছ? কাল আমি চুষিয়াকে বিয়ে করে সব দিনের জন্য নিজের করে নেব। একটা কথা মনে রাখবে, তুমি এখানে যা করবে সেসবের কষ্ট চুষিয়াই পাবে, তাই ভেবেচিন্তে কাজ করবে। ইয়নসু রেগে বলে আমি তোমাকে চুষিয়ার আশেপাশেও থাকতে দেবো না। মুফেং ইয়নসুকে চেয়ারে বসিয়ে বলে যদি তুমি চাও যে আমি তার কোনো ক্ষতি না করি তবে আমাকে এখান থেকে ভালো তো যেতে দাও। ইয়নসু হেসে বলে কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার পিছনে তো অনেক নামি দামি লোক আছে। মুফেং আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইয়নসুকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু না কিছু প্ল্যানিং করছে তাদের বিরুদ্ধে। সে ওয়েটারকে ড্রিঙ্ক দিতে বললে জানা যায় যে ইয়ন্তুন তো এখানে ওয়েটার সেজে মুফেংয়ের উপর নজর রাখছিল।
ইয়নসু তাকে চুষিয়ার মা আর মোফেংয়ের বাবার ব্যাপার খোঁজ করতে বলে আর বলে চুয়ানের বিরুদ্ধে আমরা সব প্রমাণ সংগ্রহ করে নিয়েছি, এবার শুধু ওয়াং পরিবারের ব্যাপারে জানার আছে। পরের দিন সকালে ইয়নসু খুব ভালোভাবে রেডি হয়ে নিজে প্ল্যানের হিসাবে কাজ করতে বেরিয়ে পড়ে। তখন স্টোরিতে একটা নতুন টুইস্ট আসে আর দেখা যায় যে চুষিয়ার মা যে কি পাগল হওয়ার নাটক করছিল, আসলে কিন্তু সে তো পুরো ভালো ছিল। সে ক্লায়েন্টদেরকে নিজের জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে ছিল। ইয়নসুর তো তার উপরে সন্দেহ অনেক আগের থেকেই হয়ে গেছিল, তাই সে তার এক ছবি তুলে নিজের কাছে রেখে নেয় প্রুফের হিসাবে। এদিকে চুয়ান আর মোফেং আর তার বাবা বসে সেলিব্রেট করছিল সব কিছু পেয়ে যাওয়ার কারণে। চুয়ান বলে এখন শুধু মোফেং আর চুষিয়ার বিয়েটাও ভালো তো হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না, আর সব কিছু আমাদের নামে হয়ে যাবে। এদিকে চুষিয়া রেডি হয়ে চুপ করে দাঁড়িয়েছিল, কেননা সে তো মনে করছিল যে তার মা তাদের কাছে আছে। সে যদি বিয়ের জন্য বারণ করে দেয় তবে হয়তো তারা তার মাকেই মেরে ফেলবে। তখন মোফেং এসে তাকে স্মাইল করতে বললে সে বলে, আমি কত ভুল ভেবেছিলাম যে তুমি একটা ভালো মানুষ, কিন্তু আসলে তো তুমি শুধু অ্যাক্টিং করছিলে ভালো হওয়ার। মোফেং বলে, ঠিক বলেছ, এমনিতেও আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো বন্ধু ছিল না, আর তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ইউজ করতে চাও। তুমি কি ভুলে গেছো নাকি? আমার প্যারেন্টস আমাকে দত্তক নিয়েছেন, তাই আমি যা কিছু করব সব কিছু তাদের জন্যই, কেননা তাদের কারণেই আমি এত ভালোতে থাকতে পারছি। এর মানে মোফেং মিস্টার ওয়াংয়েরও ছেলে নয়। এদিকে চুষিয়ার মা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল যে সাংওয়ান পরিবারের সব সম্পত্তি আমরা ওয়াং পরিবারে ট্রান্সফার করে নিয়েছি। আসলে সব কিছু চুষিয়ার মায়ের প্ল্যানিংয়ের হিসাবে হচ্ছিল, বা এখনও হচ্ছে। চুষিয়ার মা বলেন, এখন শুধু একটাই কাজ, আমাকে আমার পরিচয় বদলাতে হবে চুষিয়াকে বোকা বানানোর জন্য। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মিস্টার ওয়াং বলছিলেন যে আমি ক্যামেরার সব রেকর্ডিংগুলো নষ্ট করে দিয়েছি। তখন রিপোর্টাররা এসে চুষিয়ার মাকে বলেন যে ম্যাম, আপনি যেমনটা আমাদেরকে করতে বলেছিলেন আমরা ঠিক তেমনিভাবেই ছবি তুলে নিয়েছি। তখন তার মা তাদেরকে চলে যেতে বললে মিস্টার ওয়াং বলেন যে এসব ঠিক হচ্ছে না, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমার চিন্তা করো না, আমি ভালো আছি, তুমি তার সাথে ভালোতে থাকলেই আমি খুশি। চুষিয়ার কথা তো ভাবতে হবে। চুষিয়ার মা রেগে মিস্টার ওয়াংকে বলেন, তুমি তাদের সাপোর্টে কথা বলা বন্ধ করবে। সাংওয়ান পরিবারের কেউও ভালো নয়, আমার জীবন তারা নষ্ট করে দিয়েছে, তাই আমিও তাদের সাথে ঠিক তেমনটাই করব। প্রেজেন্টে সে বলছিলেন যে আমি আর মিস্টার ওয়াং একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমাকে এক ভয়ঙ্কর রোগ হয়ে গেছিল, আর আমাদের দুজনের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও তখন ভালো ছিল না। তাই মিস্টার সাংওয়ান আমার চিকিৎসা করার জন্য রাজি তো হয়ে গেছিলেন, কিন্তু ওনার একটা শর্ত ছিল যে আমি ওনার ছেলের সাথে বিয়ে করে তাদের পরিবারে একটা ছেলে দেব। কিন্তু চুষিয়াকে জন্ম দেওয়ার পর তারা কেউও আমার সাথে ভালো ব্যবহার করছিল না, কেননা আমি এক মেয়েকে জন্ম দিয়েছি। তাই তারা জিয়াউর বিয়ে আর একটা মেয়ের সাথে করার ডিসিশন নিয়েছিল। এরপরে সিনে দেখানো হয় চুষিয়া বাইরে দাঁড়িয়ে কিছু ভাবছিল। তখন মোফেং এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বাইরে একা কেন দাঁড়িয়ে আছো, ভিতরে চলো, আজকে তো আমাদের ফুলসজ্জার রাত, আজকেই তুমি সব দিনের জন্য আমার হয়ে যাবে। চুষিয়া তাকে পিছনে ঠেলে দিয়ে বলে, আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। মোফেং বলে, তুমি ভাবছো না তো যে ইয়নসু এসে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? সে এখানে আর কখনো আসবে না। মোফেং এতটুকু বলেই ছিল, তখনই তার পিছন থেকে ইয়নসু এসে চুষিয়ার নাম নিয়ে পৌঁছিয়ে গেছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক মারামারি করে অনেক কষ্টতে ভিতরে আসতে পেরেছে। সে এসে চুষিয়াকে নিয়ে যেতে চাইলে চুষিয়া বলে, কিন্তু আমার মা তো তাদের কাছে বন্দী আছে। মোফেং ও চুষিয়াকে নিজের কাছে টেনে বলে, মিস্টার ইয়ন, তুমি যাকে তোমার ফিয়ন্সে ভাবছো সে এখন আমার ওয়াইফ। তখন ইয়নসু রেগে মোফেংকে মেরে বলে, খবরদার, তুমি তোমার এই খারাপ মুখে চুষিয়ার নামও নেবে না, তোমাদের সব গোপন কথা ধরা পড়ে গেছে। তারপর চুষিয়াকে এটা বলে নিয়ে যায় যে সবাইরা তোমাকে মিথ্যা বলেছে। এদিকে সেক্রেটারি চুষিয়ার মার ছবিকে দেখিয়ে চুয়ানের উপরে রাগ করে বলছিল যে ইয়নসু তার ব্যাপারে কিভাবে জানলো। চুয়ান বলে, চিন্তা করো না, সে এখন আর কিছু করতে পারবে না, এখন তো দাদুও সব কিছু জেনে গেছেন, সব কিছু আমাদের হাতে। তখন দাদু এসে বলে ওঠেন যে কি সত্যিতে? দাদুকে দেখে চুয়ান পুরো শকড হয়ে যায় আর মিস্টার ওয়াংকে বলেন, তুমি তো বলেছিলে যে মোফেং বাবার উপর নজর রেখেছে। দাদু বলেন, আমাকে ইয়নসু বাঁচিয়েছে। মিস্টার ওয়াং বলেন, তুমি আমাকে মিথ্যা বলে নিজের কাজ হাসল করছিলে, আসলে তো সে চুষিয়ার মার সাইডেই ছিলেন। দাদু বলেন, ইয়নসু আমাকে সব কিছু সত্যি বলে দিয়েছে, পুলিশও এখানে আসতে থাকবে। চুয়ানা সেক্রেটারি দাদুর পায়ে পড়ে বলেন, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু দাদু তাদের কোনো কথাই শোনে না আর বলেন, তোমরা তো আমার ছেলেকেই ছাড়লে না, তবে আমাকে কিভাবে ছেড়ে দেবে? আমি চুষিয়ার মার সাথেও খারাপ করেছিলাম, তাই আমার ছেলেকে ভগবান আমার কাছে থেকেই ছাড়িয়ে নিয়েছেন। এতটুকু বলে সে সেখান থেকে চলে যান। এদিকে ইয়নসু চুষিয়ার মার সাথে দেখা করতে এসে গেছিল। সেই ইয়নসুকে দেখে শকড হয়ে যায় আর জিজ্ঞেস করেন যে তুমি এখানে কেন এসেছো। ইয়নসু বলেন, আমি সোজা কথা বলছি, তোমার আর মিস্টার ওয়াংয়ের কী সম্পর্ক? সে বলেন, আমি এই নামের কাউকেই চিনি না। ইয়নসু বলে, এটাই তো সেই ঘর যেখানে তুমি আর মিস্টার ওয়াং একসাথে থাকতে।
সাংগুয়ান পরিবারে তোমার বিয়ে হওয়ার পর তুমি সব সময় মিস্টার ওয়াংকে তাদের সামনে ভালো মানুষ করে রেখেছিলে। এসব তো আমি গেস করে বলছি, কিন্তু এটাই সত্যি। সে বলে আমি সেই নামের কাউকে চিনি না, বললামই তো। আর আমি পাগল হওয়া নাটক এই জন্য করেছিলাম কেননা তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর যদি তারা জানতো যে আমি ভালো আছি তবে তারা কখনো আমাকে বেঁচে থাকতে দিত না। সে ইয়নসুকে এসব বলে বোকা বানানোর চেষ্টা তো করছিল, কিন্তু ইয়নসু একটা রেকর্ডার দেখিয়ে বলে তবে চুয়ানকে কন্ট্রোল করা মানুষটা কে ছিল। সে কিন্তু সত্যিটা মানতেই চাইছিল না। সে বলেন তোমার যদি আর কিছু কথা না বলতে থাকে তবে তুমি এখান থেকে চলে যাও। তখন ইয়নসু বলে আমি যা কিছু বললাম সে সবই সত্যি। জিয়াওকে ফসানোর মানুষটা তুমিই ছিলে, তাই না? এটা শুনে সে রেগে ইয়নসুকে এখান থেকে চলে যেতে বলে দেন। তখনই চুষিয়া ভিতরে চলে আসে আর তাদের সব কথাও সে শুনে ফেলেছিল। চুষিয়া তার মাকে জিজ্ঞেস করে যে মা, এসব তুমি কেন করেছিলে? তার মা বলে তোমার দাদু আমাকে বাধ্য করেছিল তোমার বাবাকে বিয়ে করতে। তারপর তোমার জন্ম হয়ে যাওয়ার পর তারা আমাকে মেরে ফেলতে চাইছিল। চুষিয়া বলে কিন্তু এসবে তো বাবার কোনো দোষই ছিল না, সে নিজেই তো এসবে শিকার হয়েছেন। বাবা কিন্তু তোমার জন্য কিছু রেখে গেছেন। ইয়নসু রেকর্ডারটা অন করলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিয়াও বলছিল আমি তোমাকে আর চুষিয়াকে অনেক ভালোবাসি। তুমি এই রেকর্ডিংটা শোনার আগেই আমি এখান থেকে অনেক দূরে চলে গিয়ে থাকবো, কেননা আমি অনেক পর জানতে পারলাম যে আমার বাবা তোমাকে জোর করেছিলেন আমার সাথে বিয়ে করতে। আর আমি এটাও জানি যে তুমি আরেকজনকে ভালোবাসো, কিন্তু আমি এসব কিছুর জন্য তোমাকে দোষ দিচ্ছি না, সব ভুল আমার। তাই আমি আমার সব কিছু তোমার আর চুষিয়ার নামে করে তোমাদের কাছে থেকে অনেক দূরে চলে যাচ্ছি। চুষিয়ার মা জিয়াওর কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পেরে গেছিল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, সে আর কিছুই করতে পারবে না। এখানে এই সিনটা কট হয়ে গেলে পরের দিন সকালে ইয়নসুর ঘরকে দেখানো হয়, যেখানে ইয়নসু আর চুষিয়া তার নামে থাকা সমস্ত টাকা অনাথ বাচ্চাদেরকে ডোনেট করে দিয়েছিল। সে লোকটা সেখান থেকে চলে যাওয়ার পর ইয়নসু বলে ফাইনালি সব কিছু শেষ হলো। চুষিয়া বলে হ্যাঁ সব কিছু শেষ হলো, আমি আমাদের পার্টনারশিপের ব্যাপারে বলছি। চুষিয়া ইয়নসুর দেওয়া রিংটা বের করে বলে তবে এটাকে তুমি নিয়ে নেবে? ইয়নসু হ্যাঁ বলে সে রিংটা বের করে তার হাতে দিলে ইয়নসু তার হাতকেই ধরে বলে আমি তোমার জন্য নতুন আনবো। চুষিয়া এটা শুনে স্মাইল করে। পরে সিনে দেখানো হয় ইয়নসু তার জন্য একটা রিং এনেছিল আর তাকে বলছিল যে হে কিড, আমাকে বিয়ে করবে? চুষিয়া তাদের পুরোনো কথাগুলো ভেবে হাসতে লাগে আর তাকে স্মাইল করে বলে হ্যাঁ। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এরপর তোমরা কোন ড্রামাটা এক্সপ্লেনেশন শুনতে চাও কমেন্ট করে বলো। থ্যাংক ইউ।